আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি ব্রেকিং বায়োলজি সিরিজের আরেকটি বায়োলজি ক্লাসে। সো এই ক্লাসে আমি যে কাজটা করি, তোমাদের এসএসসি বায়োলজি বইয়ের যে অধ্যায়গুলো আছে একটা ক্লাসে পুরো অধ্যায় শেষ করিয়ে দিই। এবং এই ক্লাসটা যদি করো তোমরা, এই ক্লাসের মধ্যে এমসিকিউ তোমাদেরকে পড়িয়ে দিব, বা যতগুলো টপিক আছে সবগুলো টপিক কিন্তু ধরে ধরে সবকিছু পড়িয়ে দিব। তো আজকের ক্লাসে এই ওয়ান শট ক্লাসটাতে যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে জীবন পাঠ, তোমাদের বায়োলজি বইয়ের প্রথম যে অধ্যায়টা। তো এই পুরা ক্লাসটা যদি করো ভাইয়া, এই একটা ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের সব কিছু কাভার হয়ে যাবে এই অধ্যায়টার। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো এই অধ্যায়টা পড়তে গেলে শুরুতেই বেশ কিছু টপিক আছে, এখান থেকে এমসিকিউ সিকিউ হয়। সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখাসমূহ এবং ফলিত জীববিজ্ঞানের শাখাসমূহ। আচ্ছা, তো পৃথিবীতে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন পৃথিবীতে যদি উদ্ভিদের সংখ্যা বলো, উদ্ভিদের সংখ্যা হচ্ছে প্রায় 4 লক্ষ। আবার প্রাণীর সংখ্যা কত? 13 লক্ষ। সো এই টাইপের এমসিকিউ কিন্তু আসতে পারে। আবার ক্যারোলাস লিনিয়াস, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, সুইডিশ বিজ্ঞানী একজন, তিনি এই যে এই জীবজগৎকে দুইটা মানে দুইটা অংশে ভাগ করেন। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। হ্যাঁ, বা প্রাণী জগৎ, আরেকটা হচ্ছে উদ্ভিদ জগৎ। এই দুইটা ভাগে ভাগ করে। আচ্ছা, এগুলো থেকে এমসিকিউ খুব কম আসে। তবে এমসিকিউ এই যে ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে, ভৌত জীববিজ্ঞানের শাখা এবং ফলিত জীববিজ্ঞানের শাখা, ফলিত জীববিজ্ঞানের শাখা, এই দুইটা টপিক থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন হয়। তো তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, যে কোনো একটা মাথায় রাখো তুমি। হয় ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো মনে রাখো, অথবা ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো মনে রাখো। ঠিক আছে? এখন এখান থেকে প্রশ্ন কয় রকম হইতে পারে? 3 রকম প্রশ্ন এখান থেকে করতে পারে তোমাকে। সো তোমাকে এখান থেকে সিকিউ যদি করে, সিকিউ এর সিকিউ প্রশ্ন করলে অবশ্যই ক নাম্বারে প্রশ্ন করবে। ঠিক আছে? অর্থাৎ 1 মার্কের যে ক নাম্বার প্রশ্নটা সেটা তোমাকে করতে পারে। তোমাকে বলতে পারে যে এন্ডোক্রাইনোলজি মানে কি, হ্যাঁ, অথবা বিবর্তন বিদ্যা মানে কি, এই টাইপের প্রশ্ন তোমাকে করবে। আর যদি এমসিকিউ অ্যান্সার করে, সরি প্রশ্ন করে, সো এমসিকিউ প্রশ্ন করলে দুই ভাবে তোমাকে প্রশ্ন করতে পারবে। এমসিকিউ তোমাকে বলতে পারে যে কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা, বা কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা। তোমার 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে একটা ঠিক থাকবে, আর বাকি 3টা হচ্ছে ভুল থাকবে। তোমাকে ধরে নাও যে বললো কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা, তাহলে অপশনে 3টা থাকবে ফলিত জীববিজ্ঞানের শাখা, একটা থাকবে ভৌত জীববিজ্ঞানের শাখা। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু বারবারই হয়। যেহেতু হয়, যদি তুমি মুখস্থ রাখো সেই ক্ষেত্রে তুমি পারবা, অথবা কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং আরো একটা টাইপের প্রশ্ন তোমাকে করতে পারে, তোমাকে বলতে পারে যে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন জীববিজ্ঞানের শাখায়, জীববিজ্ঞানের কোন শাখায় হরমোন নিয়ে আলোচনা করা হয়। সো এন্ডোক্রাইনোলজি। অথবা তোমাকে উল্টাভাবে প্রশ্ন করতে পারে যে এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়। অথবা তোমাকে বলতে পারে যে জীব ভূগোলে কি নিয়ে আলোচনা করা হয়। সো এই টাইপের যে প্রশ্নগুলা, সেটা কিন্তু তোমার এই এমসিকিউতে আসতে পারে। দুই টাইপের, দুইভাবে বললাম, সেই দুইভাবে প্রশ্ন হতে পারে। এখন তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, যেহেতু দুইভাবে প্রশ্ন হবে, তোমাকে বলতে পারে যে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোথায়, এন্ডোক্রাইনোলজি। তোমার এটা জানতে হবে যে এন্ডোক্রাইনোলজিতে আসলে কি নিয়ে আলোচনা করা হয়, হরমোন নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? সো এই বিষয়টাও কিন্তু তোমার জানতে হবে, আসলে এই এন্ডোক্রাইনোলজি বলতে কি বোঝাচ্ছে, বা অঙ্গ সংস্থান এটা আসলে কি বোঝাচ্ছে, এই বিষয়টা কিন্তু তোমার আসলে জানতে হবে। তাছাড়া কিন্তু এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে? এখন সবগুলা থেকে আসলে প্রশ্ন হয় না, যেমন এন্ডোক্রাইনোলজি এটা বারবারই হয়। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে হিস্টোলজি, এটা তোমার বারবারই আসে। সাইটোলজি, কোষবিদ্যা, এটা তোমার বারবারই আসে। তো যেগুলো বারবার আসে, এমসিকিউ তো সামনে আমরা কিছু করব, এবং তোমরা হচ্ছে টেস্ট পেপার নিবা। টেস্ট পেপার নিয়ে যেগুলো বারবার আসে, এখানে ভৌত জীববিজ্ঞানের শাখা, ফলিত জীববিজ্ঞানের শাখা অনেক আছে, সবগুলা থেকে প্রশ্ন হয় না। তুমি জাস্ট দেখবা যে কোনটা থেকে বারবার প্রশ্ন হচ্ছে, বা কোনটা থেকে প্রশ্ন হয়েছে বিগত বছরে। তুমি শুধুমাত্র সেগুলো মুখস্থ করবা, তাইলেই ভালো মতো হবে। ঠিক আছে? এখন তোমাকে যদি এইভাবে প্রশ্ন করে, এই প্রশ্নটা করে যে কোনটা ভৌত জীববিজ্ঞানের শাখা বা কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা, এর জন্য তো তোমার শাখাগুলোর নাম মুখস্থ রাখতে হবে, তাই না? তো তোমাকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তুমি যে কোনো একটা শাখা মনে রাখো। তুমি যদি ভৌত জীববিজ্ঞানের শাখা মনে রাখো, তাহলে ফলিত জীববিজ্ঞানের শাখা মনে রাখার দরকার নাই। আবার তুমি যদি ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো মনে রাখো, ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো মনে রাখার দরকার নেই। তো আমি এখানে তোমাকে সাজেস্ট করব যে তুমি ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো সেগুলোই মনে রাখো। এর কারণ হচ্ছে, দেখো, ভৌত জীববিজ্ঞানের শাখা হচ্ছে মোট 11টা, কিন্তু ফলিত জীববিজ্ঞানের শাখা একটু বেশি। তো এটা তুমি বিভিন্ন ছন্দের মাধ্যমেও মনে রাখতে পারো।
আমি একটা ছন্দের মাধ্যমে মনে রাখি, সেটা তোমাদেরকে বলে দিই। দেখো, এভাবে পড়তে পারো যে জীবন, একটা ছেলের নাম হচ্ছে জীবন, ও জীবন এন্ড জীবনের যে বিবি আছে, বউ আছে, হ্যাঁ, জীবন এন্ড বিবি, বিবি বংশগতভাবে, বংশগতভাবে জীবন ও বিবি বংশগতভাবেই, আচ্ছা, বংশগতভাবেই কোষ, অঙ্গ, আচ্ছা, কোষ, শরীর, শরীর, অঙ্গের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস হিস্টোরিতে ব্যস্ত, হিস্টোরিতে ব্যস্ত। ঠিক আছে, এভাবে জাস্ট একটা কথা মনে রাখো, বা শ্রেণীবিন্যাসের হিস্টোরিতে ব্যস্ত। তাহলে এভাবে মনে রাখতে পারো ভাইয়া, জীবনের বিবি বংশগতভাবেই কোষ, অঙ্গ, শরীরের শ্রেণীবিন্যাসের হিস্টোরিতে ব্যস্ত। ঠিক আছে, অর্থাৎ এরা দুজন মিলে বংশগতভাবে তাদের একটা গুণ আছে যে তারা হচ্ছে যে শরীর, অঙ্গ, কোষের এগুলোর হচ্ছে হিস্টোরি লেখে, এই টাইপের আর কি, মনে রাখতে পারো। হ্যাঁ, এই হিস্টোরি লিখতে তারা সারা জীবন সবসময় ব্যস্ত থাকে। তো এইগুলো দ্বারা এই একটা লাইন যদি মনে রাখো, তুমি যদি 10-12 বার এই লাইনটা পড়ো, আমার মনে হয় যে এমনিতে মনে থাকবে তোমার। ঠিক আছে, এবং এটার মাধ্যমে কিন্তু তুমি হচ্ছে ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে সেগুলো খুব ইজিলি মনে রাখতে পারবে। ঠিক আছে, সো ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো কি কি ভাইয়া দেখো। ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো হচ্ছে জীবন, জীবন মানে কি? জীবন মানে হচ্ছে এই যে জীব ভূগোল, জীবন মানে হচ্ছে জীব ভূগোল। ঠিক আছে, সো জীব ভূগোলে কি নিয়ে আলোচনা করা হয়? হ্যাঁ, এই যে প্রাণী বা জীবের যে বসবাসের ভৌগোলিক অবস্থান, হ্যাঁ, ভৌগোলিক পরিবেশ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। দেন এন্ড, এন্ড মানে কি? এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি। সো এখানে এন্ডোক্রাইন মানে কি এটা তোমার বুঝতে হবে। এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন মানে কি ভাইয়া? এটা একটু আলাদাভাবে মাথায় রাখো। এন্ডো, এন্ডোক্রাইন। সো এন্ডোক্রাইন মানে হচ্ছে, এন্ডোক্রাইন মানে কি ভাইয়া? এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। প্রশ্ন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি কি? তোমার বুঝতে হবে গ্রন্থি আসলে কি। গ্রন্থি হচ্ছে এমন একটা রূপান্তরিত আবরণী কলা যেখান থেকে কিছু খরিত হয়। যেমন তুমি দেখবে যে আমাদের নাকের আশেপাশে এখানে কিছু রূপান্তরিত কলা আছে, যেখান থেকে কি খরিত হয় বলতো? যেখান থেকে হচ্ছে তেল খরিত হয়। ঠিক আছে, এখানে তেল গ্রন্থি আছে, তাই তেল খরিত হয়। এই কথাটা মাথায় রাখো। তাহলে এই যে গ্রন্থি এমন একটা আবরণী কলা যেখান থেকে কোনো কিছু খরিত হয়। এখন এই যে গ্রন্থি, এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এবং আরেকটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তো মনে রাখো, বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় হচ্ছে এনজাইম। যেমন আমাদের মুখের ভেতরে লালা আছে, তাহলে লালার ভেতরে যে এনজাইমগুলো আছে, টম, টায়ালিন অ্যান্ড মল্টেস। সো এই টম, এটা হচ্ছে মুখের ভিতরে খরিত হচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে একটা এনজাইম, টায়ালিন এবং মল্টেস, এগুলো হচ্ছে এনজাইম। তাহলে এগুলো কোন গ্রন্থি থেকে খরিত হচ্ছে? বহিঃক্ষরা গ্রন্থি থেকে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হয়? হরমোন। ঠিক আছে, তাহলে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয়। এখান থেকে হরমোন খরিত হয়, হরমোন খরিত হয়। যেহেতু এখান থেকে হরমোন খরিত হচ্ছে, কোথা থেকে বলতো? এন্ডোক্রাইন থেকে যেহেতু হরমোন খরিত হচ্ছে, এন্ডোক্রাইনোলজি, হরমোন সম্পর্কিত যে বিজ্ঞান, হ্যাঁ, বা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত যে বিজ্ঞান, সেখানে আসলে কি নিয়ে আলোচনা করা হবে? হরমোন। ঠিক আছে, বা অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করা হবে। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, দেন দেন হচ্ছে বিবি, বিবি মানে হচ্ছে এই যে বিবর্তন বিদ্যা। বিবি মানে কি ভাইয়া? বিবর্তন বিদ্যা। সো বিবর্তন বিদ্যায় জীবের যে বিবর্তন, হ্যাঁ, জীবের যে পরিবেশ, জীবের পরিবর্তন। ঠিক আছে, বিবর্তন মানে কি? হাজার হাজার বছর ধরে যে পরিবর্তনটা চলে আসে, সেটা তো বিবর্তন। তো এই বিবর্তন নিয়ে আলোচনা করা হয় বিবর্তন বিদ্যাতে। ঠিক আছে, এরপরে দেখো বংশগতি, বংশগতভাবে মানে হচ্ছে বংশগতি বিদ্যা, বংশগতি বিদ্যা, এই যে বংশগতি বিদ্যা, হ্যাঁ, অর্থাৎ জীবের বংশগতি,
জীবের বংশগতি নিয়ে আলোচনা করা হয় এই বংশগতিবিদ্যায়। এটা নিয়ে কিন্তু একটা অধ্যায় আছে তোমাদের। আচ্ছা, দেন ভাবেইতে মনে রাখো ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা, তাহলে ভ্রূণবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হবে? জাইগোট নিয়ে, জনন কোষের উৎপত্তি নিয়ে, ডিম্বাণু শুক্রাণু নিয়ে ভ্রূণবিদ্যায় আলোচনা করা হবে। আচ্ছা, এমব্রায়ো কথাটার অর্থ ভ্রূণ, ঠিক আছে, এমব্রায়োলজি। আচ্ছা, কোষ, কোষবিদ্যা বা সাইটোলজি, কোষবিদ্যা বা এটাকে বলা যেতে পারে সাইটোলজি, সাইটোলজি। সো সাইটোলজিতে কি নিয়ে আলোচনা করা হবে? কোষ, সাইট কথাটার অর্থ হচ্ছে কোষ। আচ্ছা, দেন শারীরবিদ্যা বা ফিজিওলজি, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বারবারই আসে। তো এটা হচ্ছে ফিজিওলজি, ফিজিওলজি। সো ফিজিওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? দেখো, আমাদের শরীরের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে, জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো, যেমন রেচন, শ্বসন, উদ্ভিদের দেহে ঘটে সালোক সংশ্লেষণ, তাহলে এগুলো নিয়ে আলোচনা করা হবে কোথায়? শারীরবিদ্যায়, তাই কিনা? তাহলে কি কি শারীরবিদ্যায় কি কি? যেমন আমাদের দেহে রেচন হচ্ছে, এই রেচন নিয়ে আলোচনা করা হবে। শ্বসন হচ্ছে, শ্বসন নিয়ে আলোচনা করা হবে। দেন সালোক সংশ্লেষণ, উদ্ভিদের দেহে হচ্ছে, প্রস্বেদন হচ্ছে, সালোক সংশ্লেষণ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, দেন অঙ্গ, তাহলে অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ মানে কি ভাইয়া? অঙ্গ মানে হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে যে অঙ্গের যে অবস্থান, হ্যাঁ, অঙ্গের প্রকৃতি, অঙ্গের আকার আকৃতি, এগুলো নিয়ে আলোচনা করা হবে কোথায়? অঙ্গ সংস্থান বিদ্যায়। আচ্ছা, দেন শ্রেণীবিন্যাস। সো এই শ্রেণীবিন্যাস বিদ্যার আরেকটা নাম হচ্ছে ট্যাক্সোনমি। এটা একটু মাথায় রেখো, এটা পরীক্ষায় বলতে পারে যে ট্যাক্সোনমি কি? শ্রেণীবিন্যাস বিদ্যাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি, ঠিক আছে, বা শ্রেণীবিন্যাস সম্পর্কিত যে জ্ঞান সেটা হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে এটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণী বিন্যাস বিদ্যাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, দেন হিস্টোরি। হিস্টোরি মানে হচ্ছে হিস্টোলজি, হিস্টোলজি। সো এখানে দেখো, কোষবিদ্যা আমরা পড়ছি, সাইটোলজি মানে হচ্ছে কোষবিদ্যা। আর হিস্টোলজিতে মনে রাখো কোষ নিয়ে না, টিস্যু নিয়ে আলোচনা করা হয়। টিস্যু নিয়ে যে আলোচনাগুলা, সেগুলো কোথায় করা হয়? হিস্টোলজিতে করা হয়। দেন ব্যস্ততা মনে রাখো, বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা মানে হচ্ছে জীবের সাথে পরিবেশের যে সম্পর্ক, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা মানে কি ভাই? জীবের সাথে পরিবেশের যে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো, আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে কিন্তু ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলা, সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হচ্ছে না। তাহলে ওই যে ভৌত জীববিজ্ঞান বাদ দিলেই যা কিছু থাকবে সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। এখন তোমার যেটা জাস্ট পড়তে হবে বই থেকে, সেটা হচ্ছে এখানে এই পরজীবী বিদ্যায় কি নিয়ে আলোচনা করা হয়? পরজীব নিয়ে আলোচনা করা হয়। তাহলে এগুলোই তোমার পড়তে হবে, যেগুলো হচ্ছে পরীক্ষা আসে। পরীক্ষা আসে কিভাবে বুঝবা? এই যে একটু পরে কোশ্চিন সলভ করাবো, সেখান থেকে বুঝবা। অথবা তুমি হচ্ছে টেস্ট পেপার খুলে কোশ্চিনগুলো, বোর্ডের কোশ্চিনগুলো সলভ করতে লাগলেই তুমি বুঝে যাবে। কীটতত্ত্বে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, অণুজীব বিদ্যা কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো নিয়ে আলোচনা করা হয়। সো এই যে এগুলো হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। ফলিত জীববিজ্ঞানের শাখায় কি নিয়ে আলোচনা করা হয় বলতো? এখানে জীববিজ্ঞানের যে প্রায়োগিক বিষয়গুলা নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। আর ভৌত জীববিজ্ঞানে তাত্ত্বিক যে বিষয়গুলো আছে, তত্ত্ব আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আদি কোষ আর প্রকৃত কোষ, এই দুটার মধ্যে পার্থক্য করে দেওয়া আছে। আমি ফার্স্টেই বেশ কিছু টপিক তোমাকে একটু বুঝাই দিই, তারপরে এই ছকটা পূরণ করব। দেখো, আদি কোষ, আদি কোষ, আদি কোষকে কি আরেকটা নামে ডাকা হয়? বায়োলজি ভাষায় বলা হয় প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক। এবং প্রকৃত কোষ, প্রকৃত কোষ বা যেটাকে বলা হয় ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক, রাইট। তো এখানে প্রো নামের শুরুতে আছে প্রো, প্রো মানে হচ্ছে আদি, এবং ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি নিউক্লিয়াস বা আদি কোষ, যেটাই বলি, ঠিক আছে। সো ক্যারিয়ন কথাটার অর্থ কিন্তু কোষ না ভাইয়া, নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই কথাটা মাথায় রেখো। ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, যদিও আমরা কোষ হিসেবে এটাকে উল্লেখ করি অনেক সময়। আচ্ছা, এবং বায়োলজিতে কথাটার অর্থ হচ্ছে প্রকৃত, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে প্রকৃত নিউক্লিয়াস, রাইট।
আচ্ছা, এখন এই যে আদি নিউক্লিয়াস আর প্রকৃত নিউক্লিয়াস, এই দুটা বিষয় আবার কি বোঝাচ্ছে, বা এই দুটা মিনিংটা আসলে কি? প্রকৃত নিউক্লিয়াস মানে কি বলতো? নিউক্লিয়াসের গঠন নিশ্চয়ই তোমরা দেখেছো। একটা নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? ধরে নাও এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের চারদিকে একটা পর্দা থাকে, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়াসের ভেতরে এইখানে থাকে নিউক্লিওলাস। তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এছাড়াও এর ভেতরে থাকে সাইটোপ্লাজম, হ্যাঁ, বা তরল পদার্থ, যেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এছাড়াও আরো একটা উপাদান থাকে, যেটা হচ্ছে পেঁচানো সুতার মতো এইভাবে অবস্থান করে নিউক্লিয়াসের ভেতরে, যেটা তোমরা প্রত্যেকে চেনো, যেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। তাহলে এখানে কি থাকে বলো তো ভাইয়া? ক্রোমাটিন জালিকা থাকে। সো এটার নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা, রাইট? এটাকে কি বলা হচ্ছে? ক্রোমাটিন জালিকা। জালিকা। সো নিউক্লিয়াস মোটা দাগে এই তিনটা অংশ নিয়ে গঠিত। এছাড়াও নিউক্লিয়ার রন্ধ্র আছে, আরো অনেক কিছু আছে। আমরা এই তিনটা অংশই পড়লাম। আরেকটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, ওটা না লিখি। ঠিক আছে। তো প্রকৃত কোষ বা প্রকৃত নিউক্লিয়াস বলতে সেই নিউক্লিয়াসের মধ্যেই তিনটা উপাদান থাকতে হবে, ক্রোমাটিন জালিকা থাকতে হবে, নিউক্লিয়ার পর্দা থাকতে হবে, নিউক্লিওলাস থাকতে হবে, তাই কিনা? তো প্রকৃত কোষ যারা, যেমন আমরা মানুষ, আমাদের এই সবগুলা নিউক্লিয়াসের সবকিছু উপাদান থাকে। কিন্তু যারা হচ্ছে আদি কোষ, এদের ক্ষেত্রে মনে রাখতে হবে, এদের যে নিউক্লিয়াসটা, সেইখানে কি নাই জানো? এদের নিউক্লিয়াসে এই নিউক্লিওলাসটা নাই। আমাদের ক্ষেত্রে আছে, কিন্তু এই আদি কোষ যারা, তাদের কিন্তু নিউক্লিওলাসটা নাই। নিউক্লিওলাস থাকে না। নিউক্লিওলাস এটা কিন্তু থাকে না। আর কি থাকে না? এই যে নিউক্লিয়ার মেমব্রেন, যেটা পর্দা, সেটা কিন্তু ওদের থাকে না। প্রকৃত কোষের আছে, এদের নাই। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন নাই। নিউক্লিয়ার মেমব্রেন এটাও কিন্তু এদের নাই। আবার এই যে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা তো থাকবেই। তবে ক্রোমাটিন জালিকার ভেতরে একটা প্রোটিন থাকে, যার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। সেটা কিন্তু আদি কোষে থাকে না। তাহলে ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন নাই, এই কথাটাও ভাইয়া মাথায় রাখো। ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন নাই। হিস্টোন প্রোটিন এটা কিন্তু থাকে না। তাহলে কি থাকে? একটা ক্রোমাটিন থাকে, তবে ক্রোমাটিনের ভেতরে হিস্টোন প্রোটিন থাকে না। তাহলে দেখো এদের যে নিউক্লিয়েট, সেটা দেখতে কেমন? সেটা দেখতে হচ্ছে এদের যে নিউক্লিয়াস, সেটা কিন্তু আদি আদি নিউক্লিয়াস বলা হচ্ছে এটাকে। ঠিক আছে? অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস না। তার মানে কি এদের কি আছে বলতো ভাইয়া? এদের হচ্ছে শুধুমাত্র ক্রোমাটিন জালিকাটাই আছে, আর কিচ্ছু নাই। ক্রোমাটিনের মধ্যে হিস্টোন প্রোটিনটাও নাই। তো যেহেতু এদের যে নিউক্লিয়াসটা, সেটা দেখতে প্রকৃত নিউক্লিয়াসের মতো না, বা প্রকৃত নিউক্লিয়াস না, দেখতে কিসের মতো বলতো? প্রকৃত নিউক্লিয়াস না, কিন্তু প্রকৃত নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াসের মতো, কিন্তু প্রকৃত নিউক্লিয়াস না। তো এদের নিউক্লিয়াসটাকে বলা হয় নিউক্লিওয়েড। আদিকোষের যে নিউক্লিয়াস, এটা তোমাদের বইয়ে নাই, এই কথাটা মনে রাখো, যে এদের নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিওয়েড। অর্থাৎ এখানে নামের শেষ অংশে আছে অয়েড। অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। অয়েড কথাটার অর্থ ভাইয়া মনে রাখো, অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। তাহলে নিউক্লিয়য়েড মানে কি? নিউক্লিয়াসের মতো। তাহলে এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস, কিন্তু এটা নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস না, এটা হচ্ছে নিউক্লিয়াসের মতো। অথবা এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় সিউডো নিউক্লিয়াস। এটাকে আরেকটা নামে ডাকা হয় এদের নিউক্লিয়াসকে, এদের এই নিউক্লিয়াসকে বলা হয় সিউডো সিউডো নিউক্লিয়াস। নিউক্লিয়াস। সো সিউডো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস মানে তো বুঝছো। সিউডো কথাটার অর্থ হচ্ছে ভুয়া, ভুয়া বা ভ্রান্ত, ভ্রান্ত। সো সিউডো নিউক্লিয়াস মানে কি? ভুয়া নিউক্লিয়াস, ভ্রান্ত নিউক্লিয়াস। ঠিক আছে? সো ভুয়া নিউক্লিয়াস বা ভ্রান্ত নিউক্লিয়াস বলতে আবার কি বুঝতেছো ভাইয়া? ভুয়া নিউক্লিয়াস বা ভ্রান্ত নিউক্লিয়াস বলতে তুমি বুঝতেছো যে নিউক্লিয়াসের মতো, অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস না, এই বিষয়টা বুঝতেছো। ঠিক আছে? তাহলে আদিকোষ, কোন একটা প্রাণীকে আদিকোষ বা প্রোক্যারিওটিক কখন বলবো? যখন হচ্ছে নিউক্লিয়াসে এই উপাদানগুলো থাকবে না, তখন। এই উপাদানগুলো তো থাকেই না, এর সাথে আরো কিছু উপাদান থাকে না। যেমন এইখানে প্রকৃত কোষ, আদিকোষ যারা, তাদের হচ্ছে কোনো ধরনের কোষীয় অঙ্গাণু থাকে না। কোষীয় অঙ্গাণু, অঙ্গাণু এগুলা থাকে না এর সাথে। তবে একটা কোষীয় অঙ্গাণু না থাকলেও একটা কোষীয় অঙ্গাণু জাস্ট থাকে, সেটা হচ্ছে রাইবোজোম। এই কথাটা মাথায় রাখো। শুধুমাত্র কি থাকে বলতো এদের? এদের থাকে শুধুমাত্র রাইবোজোম। শুধু
মাত্র রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। ঠিক আছে, তাহলে দেখো এবার তুমি ইজিলি এই প্রকৃত কোষ আর আদি কোষ এই দুটার মধ্যে পার্থক্য খুব ইজিলি করতে পারবা। দেখো তো নিউক্লিয়াস, এদের যে নিউক্লিয়াস সেটা কি, সেটা হচ্ছে কি নামে পরিচিত, নিউক্লিয়ার নামে পরিচিত। ঠিক আছে, সো নিউক্লিয়াস, নিউক্লিয়াস এদের হচ্ছে সুগঠিত নয়, এই কথাটা আমি লিখতে পারি যে আদি নিউক্লিয়াস যেহেতু এটা হচ্ছে সুগঠিত, সুগঠিত নয় এই কথাটা লিখতে পারি আমি। কিন্তু এদের কি প্রকৃত নিউক্লিয়াসে নিউক্লিয়াসটা সুগঠিত, এই কথাটা আমি বলতেই পারি। নিউক্লিওলাস, এদের কি ছিল নিউক্লিওলাস? না, প্রকৃতি কোষের নিউক্লিওলাসটা আছে। নিউক্লিয়ার মেমব্রেন এদের নাই, এদের আছে, সিম্পল। নিউক্লিওপ্লাজম, সো নিউক্লিওপ্লাজমটাও তো এদের নাই, এদের কি নিউক্লিওপ্লাজমটা আছে, সিম্পল কথা। আচ্ছা, দেন ডিএনএ এর কথা যদি বলা হয়, তো এদের ডিএনএ মনে রাখো যারা হচ্ছে আদিকোষী তাদের ডিএনএটা বৃত্তাকার, বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় এদের। কিন্তু আমরা প্রকৃত কোষী আমাদের যে ডিএনএটাই যে এরকম সুতার মতো, সূত্রের মতো, তাহলে এদের ডিএনএটাকে বলা হচ্ছে সূত্রাকার, সূত্রাকার ডিএনএ। আশা করি বুঝেছ। আচ্ছা, এখানে কোনো কোষীয় অঙ্গাণু কি আছে? নাই, শুধুমাত্র রাইবোজোম থাকে, তাহলে কোনো কোষীয় অঙ্গাণু নাই, তাহলে কোষীয় অঙ্গাণু এটা নাই, শুধুমাত্র রাইবোজোম থাকে, শুধুমাত্র রাইবোজোম আছে, রাইবোজোম আছে, এই কথাটা ভাইয়া মাথায় রাখো। আর এদের কোষীয় অঙ্গাণু আছে, ঠিক আছে, সব ধরনের কোষীয় অঙ্গাণু আছে। কোষ বিভাজন মনে রাখো এরা যেহেতু অনুন্নত, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন সম্পন্ন করে, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন সম্পন্ন করে। আর এরা প্রকৃত কোষী যারা তারা হচ্ছে মায়োসিস, মায়োসিস ও মাইটোসিস, মায়োসিস আর মাইটোসিস কোষ বিভাজন এতে দেখা যায়, মাইটোসিস। ঠিক আছে ভাইয়া। দেন শ্বসন, শ্বসন সম্পর্কে মনে রাখো এরা হচ্ছে অবাধ শ্বসন করে, যেহেতু এরা অক্সিজেন গ্রহণ করতে পারে না, সো এরা হচ্ছে অবাধ শোষণ করে। হ্যাঁ, অবাধ শোষণ। আর এরা কি করে ভাইয়া? সবাদ শোষণ, সবাদ শোষণ করে। তাহলে দেখো এর হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আমরা আরেকটু সামনের দিকে আগাবো। ঠিক আছে, পরের যে টপিকটা সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি যেটাকে বলা হচ্ছে। তো দেখো এখানে বেশ কয়েকটা কথা বলা আছে। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ, যেটা এই অধ্যায় শুরু করার প্রথমে বলেছিলাম 4 লক্ষ উদ্ভিদ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। তাহলে প্রাণী 13 লক্ষ আর উদ্ভিদ হচ্ছে 4 লক্ষ। শ্রেণীবিন্যাসের লক্ষ্য হলো এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। তাহলে তোমাকে যদি বলে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য লিখো বা শ্রেণীবিন্যাসের লক্ষ্য লিখো, এই যে বিশাল যে জীবজগৎ, এই জীবজগৎকে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য। আচ্ছা, দেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তাহলে ক্যারোলাস লিনিয়াস কোন বিজ্ঞানী ছিলেন, কোন দেশের? সুইডিশ বিজ্ঞানী, প্রকৃতিবিদ, সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করে। তিনি জীবজগৎকে দুইটি ভাগে ভাগ করেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ এবং আরেকটা হচ্ছে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এন্ড প্রাণী জগৎ হিসেবে বিন্যস্ত করেন। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। তো এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য একটু আগেও আমরা দেখছি যে এই বিশাল জীবজগৎকে সঠিকভাবে, হ্যাঁ, বা সঠিকভাবে এখানে কি কি লেখা ছিল আরো দেখো, বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে সঠিকভাবে জানা। ঠিক আছে, সো এখানে এই কথাগুলো আবার রিপিট করা আছে। দেখো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা, জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলো সংরক্ষণে সচেতন হওয়া। তাহলে এইগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। তাহলে দল উপদল সম্পর্কে জানবো, তাদের সম্পর্কে সঠিকভাবে তথ্য সংগ্রহ করব বা জ্ঞানকে আহরণ করব। ঠিক আছে, তাহলে এরপরে দেখো পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্ত করব যাতে সহজে আমরা চিনতে পারি। দেন কি করব? তার নামকরণের ব্যবস্থা করব এবং
এই যে মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলা যেগুলো প্রয়োজন, যে জীবগুলো প্রয়োজনীয় সেগুলো হচ্ছে সংরক্ষণে আমরা সচেষ্ট হব। ঠিক আছে? এগুলো খ নম্বরে আসতে পারে। সো খ নম্বরের জন্য একটু কয়েকটা লাইন একটু মাথায় রাখতে হবে ভাইয়া। ঠিক আছে? এবার আসো জীবজগৎ। তাহলে এই যে জীবজগৎকে মনে রাখো, একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে আরিস হুইটেকার। সো বিজ্ঞানীটার নাম হচ্ছে আরিস হুইটেকার। হুইটেকার। সো এই বিজ্ঞানীটা এই যে জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেন। সো হুইটেকার কয়টা রাজ্যে ভাগ করেন? 5টি রাজ্যে ভাগ করেন। সো 5টা রাজ্য কি কি ভাইয়া বলো তো? 5টা রাজ্য হচ্ছে মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি এন্ড অ্যানিমেলিয়া। এই 5টা রাজ্য। কিন্তু পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে বিজ্ঞানী মার্কিউলিস, সে এই 5টা রাজ্যকে, পঞ্চরাজ্য যেটাকে বলা হচ্ছে, এই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমে ভাগ করে। তাহলে এই রাজ্য মানে কি? কিংডম। এই রাজ্যগুলোকে কি নামে ডাকা হয়? রাজ্যের ইংলিশ হচ্ছে কিংডম। এগুলোকে বলা হচ্ছে কিংডম। সো এই কিংডম গুলাকে কিসে ভাগ করেন? সুপার কিংডম। সুপার কিংডম। সুপার কিংডমে ভাগ করেন। কয়টা সুপার কিংডম? 2টা। কে করেন? মার্কিউলিস। সো মার্কিউলিস এই যে আরিস হুইটাকারের যে 5টা রাজ্য সেটাকে 5টা সুপার কিংডমে ভাগ করেন। ঠিক আছে? সরি, 5টি না, 2টি। মার্কিউলিস 2টি সুপার কিংডম, সুপার কিংডম কিংডমে ভাগ করে। তাহলে এই যে জীবজগৎকে, আচ্ছা, ক্যারোলাস লিনিয়াস কি করেছে বলতো? উদ্ভিদ বিজ্ঞান বা উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ 2টা ভাগে ভাগ করেন। ক্যারোলাস লিনিয়াস 2টা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। কিন্তু পরবর্তীতে ক্যারোলাস লিনিয়াসের পরবর্তী যে যুগগুলা, সেখানে দেখা গেল যে ভাইরাস না জীব না জড়, ব্যাকটেরিয়া না উদ্ভিদের মতো না প্রাণীর মতো। ঠিক আছে? তো এইগুলো আবিষ্কৃত হওয়ার পরে এগুলাকে আরো সংশোধন করা হয়েছে। হুইটেকার এসে 5টা রাজ্যে ভাগ করছে, মার্কিউলিস এসে 2টা সুপার কিংডমে ভাগ করেন। সো সুপার কিংডম 1 এটাকে বলা হচ্ছে সুপার কিংডম 1, এটাকে বলা হচ্ছে সুপার কিংডম 2। তো প্রথমটাকে বলা হচ্ছে প্রোক্যারিওটা, যেটা নিয়ে আমরা একটু আগেও পড়েছি। আর দ্বিতীয় যে সুপার কিংডম 2 এটাকে বলা হচ্ছে ইউক্যারিওটা, যেটা আমরা একটু আগে দেখেছি, দুটার মধ্যে পার্থক্য করে পড়েছি। তাহলে জীবজগৎকে আমরা মেইনলি 2টা ভাগে ভাগ করব, একটা হচ্ছে প্রোক্যারিওটা এবং আরেকটা হচ্ছে ইউক্যারিওটা। এখন প্রোক্যারিওটাকে আবার একটা রাজ্যে ভাগ করা যায়, একটা হচ্ছে মনেরা। আর ইউক্যারিওটা এটাকে মোট 4টা রাজ্যে ভাগ করা যায়, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি এন্ড অ্যানিমেলিয়া। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা কিন্তু এটাই, এই যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। এবং এই বৈশিষ্ট্যগুলো তোমাকে সিকিউতে দিবে, এমসিকিউতে দিবে, যে কোনোভাবে এখান থেকে প্রশ্ন হতে পারে। ঠিক আছে? তাহলে আসো, এখানে প্রথম যে রাজ্যটা সেটা হচ্ছে মনেরা রাজ্য নিয়ে আমরা একটু পড়াশোনা করি। আসো, তো প্রথম যে রাজ্য সেটা হচ্ছে মনেরা। তাহলে মনেরা এটা তো রাজ্য, কিন্তু এটা কোন সুপার কিংডমের অন্তর্ভুক্ত বা অধিরাজ্যের অন্তর্ভুক্ত বলতো? প্রোক্যারিওটা। তাহলে প্রোক্যারিওটা মানে কি? এদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নাই, রাইট? তাহলে যেহেতু এদের সুগঠিত নিউক্লিয়াস নাই, প্রোক্যারিওটার যে বৈশিষ্ট্যগুলো একটু আগে পড়েছি, সেই বৈশিষ্ট্যগুলো নিশ্চয় মনেরার ভেতরে থাকবে অবশ্যই। তাহলে এই যে মনেরা রাজ্য, এদের ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্যটা তোমার লিখতেই হবে, যে বৈশিষ্ট্যটা না লিখলে তুমি আসলে মার্কই হয়তো বা নাও পাইতে পারো, সেটা হচ্ছে এরা হচ্ছে আদিকোষী। ঠিক আছে? সো এরা হচ্ছে আদিকোষী। যেহেতু আদিকোষী, 2 নাম্বার বৈশিষ্ট্য তুমি লিখতে পারো যে এদের আদিকোষী বা সুগঠিত নিউক্লিয়াস নাই, এই কথাটা লিখতে পারো। সুগঠিত নিউক্লিয়াস নাই, এই কথাটা তুমি লিখতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস ও নিউক্লিওপ্লাজম থাকে না।
প্লাজম থাকে না, প্লাজম থাকে না। সো এই কথাটা তুমি লিখতে পারো চাইলে। আচ্ছা, দেন তৃতীয় যে কথাটা লিখতে পারো, দেখো মনারা রাজ্যের যে জীব এরা হচ্ছে সবচেয়ে অনুন্নত। যেহেতু অনুন্নত, এরা এককোষী হয়, ঠিক আছে, অনলি এককোষী। তাহলে এদের ক্ষেত্রে মনে রাখবা ভাইয়া, এরা হচ্ছে এককোষী, এককোষী। এরা হতে পারে ফিলামেন্টাস, ফিলামেন্টাস হতে পারে, ফিলামেন্টাস, অথবা এরা হতে পারে কলোনিয়াল, কলোনি গঠন করতে পারে, কলোনিয়াল। তাহলে এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি দেখো, কলোনিয়াল হতে পারে। তাহলে এটা দ্বারা আমরা কি আমি কি বুঝাচ্ছি দেখো, এককোষী। এককোষী মানে তো একটাই মাত্র কোষ। এটা হচ্ছে একটা ধরে নাও ব্যাকটেরিয়া। এখন অনেকগুলো ব্যাকটেরিয়া যদি এইভাবে যুক্ত হয়, দেখো তো অনেকগুলো ব্যাকটেরিয়া, প্রত্যেকটা ব্যাকটেরিয়া কিন্তু আলাদা আলাদা কোষ, ঠিক আছে, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। সো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা জীব, কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত হয়ে দেখো একটা ফিলামেন্ট, একটা সুতার মতো অংশ তৈরি করছে। তাহলে এটাকে আমরা কি বলবো, ফিলামেন্টাস বলতে পারি। ফিলামেন্টাস মানে হচ্ছে এই যে এরকম গঠন, ফিলামেন্টের মতো গঠন। এখানে চিত্রটা যদি দেখো, এই যে নীলাভ সবুজ শৈবাল, দেখো তো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি একটা ফিলামেন্টাস গঠন তৈরি করছে। তো এটা কি ভাইয়া, এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এটাকে বলা হচ্ছে নীলাভ সবুজ সবুজ শৈবাল, শৈবাল। এটাকে বলা হয় ব্যাকটেরিয়া। সো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তো এই নীলাভ সবুজ শৈবাল, এটার আরেকটা নাম, এটাকে আদর করে বলা হয়, এটা যেহেতু ব্যাকটেরিয়ার রাজ্যের মধ্যে আছে, এটাকে আদর করে বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া। কি নাম এটাকে হয়, সায়ানো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, বা সংক্ষেপে বলা হয় BGA, ব্লু গ্রিন অ্যালগি। অ্যালগি মানে হচ্ছে শৈবাল। সো এটাকে বলা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। ওকে, তাহলে এই নামগুলাতে একে ডাকা হচ্ছে। তাহলে এটা কি অবস্থায় আছে, ফিলামেন্টাস অবস্থায় আছে। আবার ধরে নাও এই এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এরকম অনেকগুলা ব্যাকটেরিয়া যদি যদি একসাথে যুক্ত হয়ে একটা গোলাকার অবস্থান তৈরি করে, দেখো একটা কলোনির মতো তৈরি করে ফেলছে না। সো এটাকে আমরা কি বলতে পারি, এই গঠনটাকে আমরা কি বলতে পারি, কলোনিয়াল বলতে পারি। কলোনি গঠন করে আছে, তার মানে কি এটা হচ্ছে কলোনিয়াল, সিম্পল কথা। তাহলে এই হচ্ছে মনারা রাজ্যের বৈশিষ্ট্য, এটা এককোষী, ফিলামেন্টাস হতে পারে, কলোনিয়াল হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য বলা যায়, এরা 4 নাম্বার শ্বসন পদ্ধতিতে, শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে কিছু প্রজাতি আছে যারা সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করতে পারে, ঠিক আছে। তাহলে এর মধ্যে কিছু প্রজাতি, কিছু প্রজাতি প্রজাতি ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিস মানে কি, সালোক সংশ্লেষণ। সো ফটোসিনথেসিস করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সিম্পল। আচ্ছা, 6 নাম্বার আর কি বৈশিষ্ট্য বলা যায় মনারা রাজ্য সম্পর্কে। তাহলে দেখো এরা হচ্ছে আদিকোষী, সুগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম থাকে না, এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল, শ্বসন পদ্ধতিতে খাদ্য শোষণ করে, কিছু প্রজাতি ফটোসিনথেসিস করে। আরো বৈশিষ্ট্য লেখা যায়, যেমন এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বা অ্যামাইটোসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। সো দ্বিবিভাজন, দ্বিবিভাজন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে, বংশ বিস্তার করে, বংশ বিস্তার করে। সো এই যে দ্বিবিভাজন প্রক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। তো তুমি এখানে দ্বিবিভাজনের পরিবর্তে যদি অ্যামাইটোসিস লিখো তাহলেও কিন্তু হবে। অ্যামাইটোসিস পদ্ধতি কি, ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়ার ভেতরে ধরে নাও এটা হচ্ছে ক্রোমোজোম, এটা কি আছে, এটা হচ্ছে ক্রোমোজোম। সো দেখা যায় যে এই ক্রোমোজোমটা আস্তে আস্তে দুই ভাগে ভাগ হয়ে যায়। এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ভেতরে এই ক্রোমোজোমটা আস্তে আস্তে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, ওকে হইলো। দেন যেই ঘটনাটা ঘটে, এর প্রাচীরটা আস্তে আস্তে পুরু হওয়া শুরু করে, পুরু না মানে মাঝখানে চেপে আসতে শুরু করে। হ্যাঁ, এই যে এর মধ্যে দুই পাশে তো ক্রোমোজোম আছেই, এবং এক সময় দেখা যায় যে দুইটা কোষ
আলাদা হয়ে গেল, দুইটা কোষ আলাদা হয়ে গেল, এর মধ্যে একটা নিউক্লিয়াস, এর মধ্যে একটা নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে দ্বিবিভাজন, জাস্ট দুইটা ভাগে ভাগ হয়ে গেল বা দুইটা মানে দুই খণ্ডে ভাগ হয়ে গেল, এই বিষয়টাই বলা হচ্ছে দ্বিবিভাজন। তাহলে এই হচ্ছে মনারা রাজ্যের জীব। দেন মনারা রাজ্যের তাহলে উদাহরণগুলো আমরা পাইলাম, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। এবার আসলে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে কারা আছে দেখো, প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে আছে অ্যামিবা, অ্যামিবা, হ্যাঁ অ্যামিবা, এটা কিন্তু হচ্ছে নিজের আকৃতি মানে কোনো সঠিক আকৃতি নাই এদের। ঠিক আছে, দেহের কোনো আকৃতি নাই এদের, দেহের আকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, তুমি শেপটা দেখলেই বুঝতে পারতেছো যে দেহের কোনো আকৃতি আসলে নাই, বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম আকৃতি ধারণ করে। আচ্ছা, প্রতিষ্ঠা রাজ্যের আরেকটা জীব কি, এই যে ডায়াটম আছে এখানে, ডায়াটম, এটা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের জীব। সো এই প্রতিষ্ঠা রাজ্যের যে জীবগুলা তাদের বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখতে পারো ভাইয়া এইভাবে। সো প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা, সো প্রতিষ্ঠা রাজ্যের জীবগুলার বৈশিষ্ট্যগুলা মনে রাখতে পারো। মনে রাখো, দেখো এখানে মনার রাজ্যের চেয়ে উন্নত হচ্ছে প্রতিষ্ঠা, এবং এরা হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে যেহেতু ইউক্যারিওটিক অর্থাৎ ওদের সুগঠিত নিউক্লিয়াস এদের ছিল না, ওদের কি আছে, তো এই কথাটা তো তোমার ফার্স্টে লিখতে হবে, কোনো কিছু না লিখলেও এটা তোমার লিখতে হবে যে এদের সুগঠিত নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে। 2 নাম্বার, তাহলে সুগঠিত নিউক্লিয়াস মানে কি, যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এই সব কিছুই থাকবে, তো সেটা আমি আর এক্সট্রা ভাবে লিখতেছি না। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে দেখো এইখানে আমরা পড়েছি যে এরা হচ্ছে এককোষী, তবে এইখানে প্রতিষ্ঠা রাজ্যের যে জীবগুলা তারা কিন্তু এককোষী হইতে পারে, বহুকোষীও হইতে পারে, এরা হচ্ছে এককোষী অথবা বহুকোষী, বহুকোষী হতে পারে। তৃতীয় যে বৈশিষ্ট্যটা বলা যায়, এরা কিন্তু এককভাবে থাকে, হ্যাঁ একক বা দলবদ্ধভাবেও থাকতে পারে, যেটাকে বলা হচ্ছে কলোনিয়াল। তাহলে একক বা কলোনিয়াল, কলোনিয়াল, হ্যাঁ অথবা এই যে এখানে আমরা যে পড়েছি যে ফিলামেন্টাস, এই ফিলামেন্টাসও কিন্তু হতে পারে, সুতার মতো অবস্থান করতে পারে, তো এটা কিন্তু ফিলামেন্টাসও হতে পারে, ফিলামেন্টাস। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ফিলামেন্টাস। এরপরে দেখো 4 নম্বর যে বৈশিষ্ট্য, এখানে এরা কিন্তু শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করছে, এরা হচ্ছে আবার কিছু প্রজাতি আছে যারা ফটোসিনথেসিস করে, তো এদের ক্ষেত্রেও ঠিক সেম, এরাও কিন্তু শ্বসন পদ্ধতি বা ফটোসিনথেসিসের মাধ্যমে এরা হচ্ছে যে খাদ্য খাদ্য তৈরি সেটা কিন্তু করে। ঠিক আছে, তাহলে শোষণ বা ফটোসিনথেসিস এরাও করে, তাহলে শোষণ অথবা ফটোসিনথেসিস করে, ফটোসিনথেসিস, সিনথেসিস করে। ফটোসিনথেসিস কেন করতে পারতেছে দেখো ভাইয়া, এরা কিন্তু শৈবাল, হ্যাঁ এই যে ডায়াটম যেটা তুমি দেখতে পাচ্ছ, ডায়াটম আসলে কি এটা তোমার বুঝতে হবে, ডায়াটম হচ্ছে এককোষী শৈবাল। ঠিক আছে, সো ডায়াটম হচ্ছে এটা কিন্তু এককোষী, এককোষী একটা শৈবাল, এককোষী শৈবাল। যেহেতু ডায়াটম এককোষী শৈবাল আর শৈবালের কালার হচ্ছে সবুজ, যেহেতু সবুজ কালারের উদ্ভিদগুলাই খাদ্য তৈরি করতে পারে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়, তার মানে কি, তার মানে হচ্ছে এই প্রতিষ্ঠা রাজ্য তারা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। ঠিক আছে, সো ফটোসিনথেসিস করে, এই কথাটা মাথায় রেখো। 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের আরো একটা বৈশিষ্ট্য দেখো, এখানে আমরা পড়েছি দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, তবে এরা এরা মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। সো মাইটোসিস প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায় প্রক্রিয়ায় অযৌন জনন করে, অযৌন জনন জনন করে। তাহলে অযৌন জননের প্রক্রিয়াটা হচ্ছে মাইটোসিস। কিন্তু তোমাকে যদি বলা হয় যে যৌন জনন কিভাবে করে, মনে রাখো কনজুগেশন। তাহলে কনজুগেশন প্রক্রিয়ায় কি করে বলতো ভাইয়া, কনজুগেশন প্রক্রিয়ায় এটা হচ্ছে যৌন জনন করে। তো এটা পরীক্ষা আসে যে কনজুগেশন প্রক্রিয়া কোথায় দেখা যায়। সো কনজুগেশন প্রক্রিয়ায়, কনজুগেশন প্রক্রিয়ায় যৌন জনন করে, যৌন জনন সম্পন্ন করে,
সম্পন্ন করে। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে কনজুগেশন প্রক্রিয়াটার নাম হচ্ছে কনজুগেশন। এরপরে আসো 7 নাম্বার যে প্রসেস সেটা আসলে কি? দেখো এটা যেহেতু হচ্ছে প্রকৃত কোষী বা সুগঠিত নিউক্লিয়াস আছে, তো প্রকৃত কোষীর কিন্তু বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু, সকল ধরনের কোষীয় অঙ্গাণু কিন্তু আসলে থাকে, ঠিক আছে? তার মানে কি এদের, আচ্ছা এখানে কিন্তু একটা কথা লিখতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে 7 নাম্বার, এখানেও তুমি অ্যাড করে নিতে পারো যে এখানে কোনো কোষীয় অঙ্গাণু নাই, যেটা আমরা একটু আগে পড়েছি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের পার্থক্য পড়ার সময়। তো এখানে কোনো ধরনের কোষীয় অঙ্গাণু নাই, কোনো কোষীয় অঙ্গাণু নাই, কোষীয় অঙ্গাণু নাই, ঠিক আছে? তবে শুধুমাত্র কি থাকে বলতো? শুধুমাত্র রাইবোজোম থাকে। 8 নাম্বার হচ্ছে শুধুমাত্র রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে। এই কথাটা ভাইয়া মাথায় রাখো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখানে প্রতিষ্ঠা রাজ্যের সম্পর্কে মনে রাখবা যে এদের কি, এদের হচ্ছে সকল ধরনের কোষীয় অঙ্গাণু আছে, সকল ধরনের কোষীয় অঙ্গাণু আছে, সিম্পল কোষীয় অঙ্গাণু আছে। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ কি? একটা তো আমরা পড়লাম, এই যে এখানে পড়েছি, এখানে আমরা পড়েছি যে আমিবা, ডায়াটমকে বলা হচ্ছে এককোষী শৈবাল। এর সাথে মনে রাখো বহুকোষী শৈবাল, এটাও কিন্তু প্রতিষ্ঠা রাজ্যে। তাহলে সকল এককোষী ও বহুকোষী, সকল এককোষী ও বহুকোষী শৈবাল এককোষী এবং বহুকোষী শৈবাল, তারাও কিন্তু হচ্ছে এই প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে পড়ে। এছাড়াও আছে প্যারামেসিয়াম, ভাইয়া প্যারামেসিয়াম। এই প্যারামেসিয়াম কিন্তু আসলে প্রতিষ্ঠা রাজ্যেরই একটা জীব, ঠিক আছে? এই কথাটাও ভাইয়া মাথায় রেখো। দেন পরের যে রাজ্য সেটা নাম হচ্ছে ফানজাই, এবং ফানজাই রাজ্যের যে জীবগুলা, এটা হচ্ছে এই যে মাশরুম, এখানে আছে মাশরুম বা ছত্রাক বা ব্যাঙের ছাতা, যেটা নামেই বলি, সেটা কিন্তু হচ্ছে এই ফানজাই। এবং আরেকটা হচ্ছে এই যে এখানে কি আছে, এটাও কিন্তু এক ধরনের ছত্রাক, যেটা হচ্ছে পেনিসিলিয়াম বলা হচ্ছে, পেনিসিলিয়াম, ঠিক আছে? সো এ হচ্ছে ফানজাই রাজ্যের জীব। সো ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলা এটা একটু বলে দিই। সো তৃতীয় যে রাজ্য 3, রাজ্য 3, এখানে যে জীব বা যে রাজ্যটার নাম হচ্ছে ফানজাই। সো এই ফানজাই রাজ্যের যে বৈশিষ্ট্যগুলা, সেগুলা কি কি ভাইয়া? ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, এরা হচ্ছে, দেখো ছত্রাক আসলে কোথায় জন্মায়? এরা হচ্ছে কোনো একটা মৃত জীবের উপর জন্মায়, তার মানে কি এরা হচ্ছে মৃতজীবী। আবার পরজীবী হিসেবে অন্য উদ্ভিদের দেহে বা অন্য কোনো প্রাণীর দেহে কিন্তু পরজীবী হিসেবে জন্মাইতে পারে। তাহলে মৃতজীবী হচ্ছে, পরজীবী হচ্ছে, অথবা এরা কিন্তু হচ্ছে তোমার স্থলেও জন্মাইতে পারে, তাই না? স্থলজ হইতে পারে। তাহলে দেখো এদের বৈশিষ্ট্যগুলো কি কি হচ্ছে। এরা হচ্ছে স্থলজ, প্রথম কথা হচ্ছে এরা স্থলজ। দ্বিতীয় কথা হচ্ছে এরা মৃতজীবের উপর জন্মায়, তার মানে কি মৃতজীবী, অথবা এরা হচ্ছে পরজীবী হতে পারে, পরজীবী, ঠিক আছে? ভালো কথা। দেন দ্বিতীয় যে বৈশিষ্ট্য, দেখো এরাও কিন্তু প্রকৃত কোষী, তাই না? বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। তাহলে এই কথাটা আমরা বলতে পারি যে এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। এই কথাটা আমরা সবগুলো বাকি 4টা রাজ্যে সবগুলাতে অ্যাপ্লাই করব। তো এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, প্রকৃত নিউক্লিয়াস গেল। দেন তৃতীয় যে বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি, এখানে কি ছত্রাকের কি ক্লোরোপ্লাস্ট আছে? অবশ্যই না। তাহলে এরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বিহীন। তার মানে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য তৈরি করতে পারে না, শ্বসন প্রক্রিয়ায় খাদ্য শোষণ করে, ঠিক আছে? তাহলে দেখো এদের দেহে ক্লোরোপ্লাস্ট নাই, সো ক্লোরোপ্লাস্ট বিহীন। যেহেতু ক্লোরোপ্লাস্ট বিহীন, তার মানে কি এরা হচ্ছে অসবুজ, সালোক সংশ্লেষণ করতে পারে না। তাহলে ক্লোরোপ্লাস্ট বিহীন। 4 নম্বর কথা হচ্ছে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, সালোক
সংশ্লেষণ সালোক সংশ্লেষণ করতে পারে না, সিম্পল, সালোক সংশ্লেষণ করতে পারে না। আচ্ছা, যেহেতু সালোক সংশ্লেষণ করতে পারে না, তার মানে কি শ্বসন প্রক্রিয়ায় খাদ্য শোষণ করে, তাহলে শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আশা করি বুঝেছো। দেন 5 নাম্বার যে কথাটা সেটা এভাবে মনে রাখো যে এদের দেহটা কি দ্বারা তৈরি। এদের দেহটা তৈরি হয় সুতার মতো একটা অংশ, যেটাকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে দেহ মাইসেলিয়াম দ্বারা তৈরি, মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম দিয়ে তৈরি। হ্যাঁ, সো মাইসেলিয়াম কি? মাইসেলিয়াম হচ্ছে সুতার মতো একটা অংশ, সুতার মতো। মাইসেলিয়াম দেখতে কেমন? সুতার মতো। এই হচ্ছে বিষয়। আচ্ছা, দেন এর আগে দেখো আমরা কি দেখেছি বলতো? আগের যে জীবগুলা তারা হচ্ছে হয় মাইটোসিস প্রক্রিয়ায়, দ্বিবিভাজন প্রক্রিয়ায়, হ্যাঁ, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে তারা হচ্ছে বংশ বিস্তার করত। কিন্তু এইখানে আমরা দেখব আবার দেখছি কনজুগেশনের মাধ্যমে বংশ বিস্তার করে হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের জীবগুলা। কিন্তু এইখানে মনে রাখো এই ছত্রাক এরা কিন্তু হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে, সিম্পল, বংশ বিস্তার করে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, তাহলে এইখানে আমরা 6টা পড়লাম। আর কিছু কি আছে? আচ্ছা, থাকলে আমরা সামনে একটা ছক পড়বো, সেই ছকের মধ্যে সবগুলাই আসলে কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ফাঞ্জাই রাজ্যের জীবগুলো আমরা কি কি দেখেছি? ফাঞ্জাই রাজ্যের জীবগুলো ছিল হচ্ছে এই যে পেনিসিলিয়াম, মাশরুম, এর সাথে আরেকটা মনে রাখো, ইস্ট। সো ইস্ট কি? ইস্ট হচ্ছে এককোষী একটা ছত্রাক। ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক। এবং তোমাদেরকে জানার জন্য আরেকটা বিষয় বলে দিই, দেখো তোমার কাছে মনে হতে পারে এই যে ছত্রাকের দেহ কোনটা। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া ছত্রাকের দেহ কোনটা, তোমার কাছে মনে হতে পারে যে এটি তো ছত্রাকের দেহ, কিন্তু এটা আসলে ছত্রাকের দেহ না। ছত্রাকের দেহ আসলে এই যে মাটির নিচে যে এই যে জালের মতো ছড়ানো যে মাইসিলিয়াম গুলো আছে, সেটা হচ্ছে আসলে ছত্রাকের দেহ। তাহলে এতটুকু অংশ কি? এটা হচ্ছে ছত্রাকের জননাঙ্গ। এই কথাটা মনে রাখো, যেটাকে ফ্রুট বডি নামে ডাকা হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা আরেকটু সামনের দিকে আগাবো। ঠিক আছে, তাহলে ফানজাই রাজ্য গেল, এরপরে হচ্ছে প্ল্যান্টি। সো প্ল্যান্টি মানে কি? প্ল্যান্টি মানে হচ্ছে, নামটা শুনে বুঝতে পারতেছে, এর হচ্ছে গাছ। ঠিক আছে, প্ল্যান্টি মানে হচ্ছে গাছ বা উদ্ভিদ। যত রকমের উদ্ভিদ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, যা কিছু আছে সবকিছু হচ্ছে প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। আচ্ছা, তাহলে এই প্ল্যান্টির বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। রাজ্য ফোর হচ্ছে প্ল্যান্টি। সো প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি? আচ্ছা, সো প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম কথাটা আমরা বলতে পারি যে এরা হচ্ছে প্রকৃতকোষী, সিম্পল কথা। সো এরা হচ্ছে প্রকৃতকোষী বা সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা, ভালো কথা। দ্বিতীয় কথাটা আমরা যেটা বলতে পারি এটা সম্পর্কে, প্ল্যান্টি সম্পর্কে, দ্বিতীয় কথাটা হচ্ছে দেখো এরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কেন? কারণ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে। এ কারণে এদেরকে বলা হয় অটোট্রফ। এদেরকে কি নামে ডাকা হয়? এদেরকে বলা হয় অটোট্রফ। সো অটোট্রফ কেন বলা হচ্ছে, বা এদেরকে কি বলা হচ্ছে? হ্যাঁ, ইংলিশে লিখে দিই, অটোট্রফ বা স্বভোজী। কেন স্বভোজী বলা হচ্ছে? কারণ নিজের খাদ্য নিজে তৈরি করে। ঠিক আছে, কেন স্বভোজী বলা হচ্ছে? কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, কারণ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, খাদ্য তৈরি করে।
ঠিক আছে, এই কারণে এদেরকে বলা হচ্ছে স্বভোজী বা অটোট্রফ। আচ্ছা, 4 নাম্বার, এরা এরা কি বলতো, এরা হচ্ছে উন্নত টিস্যু তন্ত্র এদের আছে। তাহলে এদের কি আছে? উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। হ্যাঁ, এদের কি আছে বলতো? উন্নত উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। টিস্যু তন্ত্র বিদ্যমান বিদ্যমান আচ্ছা, দেন 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এদের কি আছে? এদের হচ্ছে যে জননটাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস ধরনের। ঠিক আছে, সো এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের। অ্যানাইসো অ্যানাইসোগ্যামাস ধরনের। গ্যামাস ধরনের। সো অ্যানাইসোগ্যামাস বলতে কি বোঝানো হচ্ছে দেখো, এখানে গ্যামাস বলতে প্রজনন অঙ্গটাকে বোঝানো হচ্ছে। গ্যামাস মানে কি? যে ডিম্বাণু শুক্রাণুর কথা তুমি ভাবতে পারো। অ্যানাইসোগ্যামাস নামের শুরুতে আছে এই শব্দটার অর্থ হচ্ছে না। অর্থাৎ অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে অসমান গ্যামিট। অসমান গ্যামিট মানে কি? ধরে নাও শুক্রাণুর সাইজটা একটু ছোট কিন্তু ডিম্বাণুর সাইজটা একটু বড়, তাহলে দুইটা কি একই রকম হইলো না? তার মানে কি অ্যানাইসোগ্যামাস, এটাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। তাহলে দুইটা জনন কোষ বা দুইটা গ্যামিট দুইটা একই রকমের না, দুইটা দেখতে ভিন্ন রকমের, একটা ছোট একটা বড়, সিম্পল কথা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যৌন জনন তাহলে কেমন, অ্যানাইসোগ্যামাস ধরনের। ঠিক আছে, এরপরে 6 নাম্বার যে বৈশিষ্ট্যটা, এরা হচ্ছে সপুষ্পক। হ্যাঁ, ফুল উৎপন্ন হয়, তার মানে কি এটা হচ্ছে সপুষ্পক। তাহলে দেখো অনেকগুলা বৈশিষ্ট্য লিখে ফেলেছি। গাছ সম্পর্কে কিন্তু আরো অনেক কিছু তুমি চাইলেই লিখতে পারো। যেমন আরেকটা অ্যাড করা যায়, 7 নাম্বার আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে এদের এদের একটা স্ত্রী জননাঙ্গ থাকে, যেটাকে বলা হচ্ছে সব উদ্ভিদে থাকে না, উন্নত উদ্ভিদগুলোতে থাকে না, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম। হ্যাঁ, সো আর্কিগোনিয়েট বলা হয় এদেরকে, আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েট মানে কি? আর্কিগোনিয়াম নামক স্ত্রী প্রজনন অঙ্গ থাকে। আর্কিগোনিয়াম এটা নরমালি নগ্নবীজ উদ্ভিদে থাকে। সো আর্কিগোনিয়াম নামক স্ত্রী প্রজনন অঙ্গ থাকে। স্ত্রী প্রজনন অঙ্গ এদের আছে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো কথা। এখন কথা হচ্ছে যে এই প্লান্টি রাজ্যকে আবার 4টা বিভাগে ভাগ করা হয়। সো 4টা বিভাগ আছে, এই 4টা বিভাগের নাম জাস্ট বলে দিই। 4টি বিভাগ। সো 4টা বিভাগ একটার চেয়ে আরেকটা উন্নত। ঠিক আছে, সো এখানে প্রথম যে বিভাগটা সেটাকে বলা হয় ব্রায়োফাইটা। হ্যাঁ, মস চেনো না? মস নাম শুনেছো না? সো এই মসগুলাকে বলা হচ্ছে ব্রায়োফাইটা। হ্যাঁ, ব্রায়োফাইটা। 2 নম্বর হচ্ছে টেরিডোফাইটা। তারপরে হচ্ছে নগ্নবীজি এন্ড 4 নম্বর হচ্ছে আবৃতবীজি। এই 4টা বিভাগে ভাগ করা হয় ভাইয়া। ঠিক আছে, তাহলেই হচ্ছে প্লান্টি রাজ্য। আচ্ছা, এবং লাস্ট ওয়ান আমরা পড়বো, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য। ঠিক আছে, সো অ্যানিমেলিয়া নামটা শুনে বুঝতে পারতো এনিমেল, অর্থাৎ মানুষ, গরু, ছাগল যত প্রাণী আছে পৃথিবীতে সবগুলো হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। তাহলে এইখানে যে বৈশিষ্ট্যগুলা, অ্যানিমেলিয়া রাজ্যের যে বৈশিষ্ট্যগুলা, সেটা আমাদের একটু জানতে হবে। তাহলে ভাইয়া দেখো অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যগুলা কি কি। তাহলে রাজ্য 5কে বলা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্য। সো অ্যানিমেলিয়ার মধ্যে কি আছে? অ্যানিমাল আছে, মানুষ আছে। মানুষের কথা চিন্তা করো, মানুষের কয়েকটা বৈশিষ্ট্য নিশ্চয়ই বলতে পারবা। যেমন মানুষ কি বলতো? মানুষ হচ্ছে প্রকৃতকোষী। প্রথম কথা হচ্ছে প্রকৃতকোষী বা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, যাই বলি প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। মানুষ কি? অবশ্যই বহুকোষী, তাই না? সো পৃথিবীতে যত এনিম্যাল আছে, প্রোটোজোয়া বাদ দিয়ে যত এনিম্যাল আছে, তারা কি বলতো? নরমালি বহুকোষী হয়। বহুকোষী। আচ্ছা, এরপরের বৈশিষ্ট্য কি বলা যায়?
আমাদের কি আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি? না। কেন পারি না? কারণ আমাদের হচ্ছে প্লাস্টিড নাই। ঠিক আছে? প্লাস্টিডের সাথে, সাথে উদ্ভিদের আরো কিছু অঙ্গাণু যেমন হচ্ছে কোষ প্রাচীর, দেন হচ্ছে কোষ গহ্বর এগুলো থাকে না। তাহলে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ গহ্বর, কোষ গহ্বর, প্লাস্টিড নাই। প্লাস্টিড থাকে না। তাহলে যেহেতু প্লাস্টিড থাকে না তার মানে কি আমরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, অর্থাৎ আমরা হচ্ছে পরভোজী। তাহলে প্লাস্টিড না থাকায় আমরা হচ্ছে হেটারোট্রফ। না থাকায় হেটারোট্রফ। সো হেটারোট্রফ মানে কি? না থাকায় পরভোজী বা হেটারোট্রফ যাই বলি, পরভোজী বা হেটারোট্রফ। হেটারোট্রফ। ঠিক আছে ভাই? সো এখন কথা হচ্ছে হেটারোট্রফ মানে কি? এখানে ট্রফ কথাটার অর্থ হচ্ছে খাদ্য, হেটারো মানে হচ্ছে আলাদা। সো আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, আমরা স্বভোজী না। আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, আমরা খাবারের জন্য আলাদা কোনো কিছুর উপর নির্ভর করি, অর্থাৎ অন্য কোনো কিছুর উপর নির্ভর করি। ঠিক আছে? হেটারোট্রফ মানে হচ্ছে মানে যারা হচ্ছে পরভোজী, সংক্ষেপে বলা হচ্ছে পরভোজী। আচ্ছা, দেন 5 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরাও তো উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান আমাদের, এই কথাটাও বলতে পারি। উদ্ভিদের ক্ষেত্রে আমরা লিখছি যে উদ্ভিদের উন্নত টিস্যুতন্ত্র আছে, আমাদেরও আছে সেম। আচ্ছা, দেন যে কথাটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের ভ্রূণস্তর আছে, ভ্রূণস্তর গঠিত হয়, এই কথাটা লিখতে পারি, গঠিত হয়। দেন 6 নাম্বার আরেকটা কথা লিখতে পারি যে আমরা তো ডিপ্লয়েড জীব, তাই কিনা? আমাদের স্ত্রী এবং পুরুষ উভয়ে আমরা কিন্তু ডিপ্লয়েড, কিন্তু আমাদের থেকে যে গ্যামিটটা তৈরি হয় সেটা কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড স্ত্রী পুরুষ থেকে, ডিপ্লয়েড স্ত্রী ও পুরুষ হতে হ্যাপ্লয়েড গ্যামিট তৈরি হয়, তাহলে দেখো বেশ কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের হয়ে গেল, তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আমাদের লোম আছে, আরো অনেক কিছু বলা যায়। যাই হোক, তো অ্যানিমিলিয়া রাজ্যের উদাহরণ কারা? উদাহরণ হচ্ছে পৃথিবীতে যে প্রোটোজোয়া আছে, প্রোটোজোয়া বাদ দিলে যে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী আছে তারা হচ্ছে অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে প্রোটোজোয়া মানে কি? যে আমিবার কথা বললাম ওইটা একটা প্রোটোজোয়া। সো প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে এই অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্গত। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো আমরা সবগুলো রাজ্য নিয়ে আমরা পড়েছি, খুব বিস্তারিত পড়েছি। এখন কিন্তু একটা ছকের মাধ্যমে সবগুলো আমরা একসাথে পড়বো। এখানে যা কিছু আছে সবগুলো আমরা একসাথে পড়বো। ঠিক আছে? তাহলে সবগুলো রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমরা ছক করে পড়বো, যাতে আমাদের খুব সহজে মনে রাখতে পারি এটা। তাহলে দেহ গঠন। সো মনোরা রাজ্যের দেহটা কেমন বলতো? মনোরা রাজ্যের দেহটা কিন্তু এককোষী ছিল, তাই কিনা? সো মনোরা রাজ্যের যে জীবগুলো আছে তাদের দেহটা হচ্ছে এককোষী। ভালো কথা। প্রতিষ্ঠা রাজ্য এরা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, তাই না? এরা যেহেতু মনোরা রাজ্যে এরা উন্নত, তার মানে কি এরা হচ্ছে এককোষী অথবা বহুকোষী। ফানজাইয়ের ক্ষেত্রেও তুমি যদি দেখো কিছু আছে এককোষী, কিছু আছে বহুকোষী। ঠিক আছে? সো এরাও হচ্ছে এককোষী। সো এককোষী বলতে আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক। ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক। আবার বহুকোষী আছে যেমন মাশরুম। তাহলে এককোষীও হতে পারে, বহুকোষীও হতে পারে। আচ্ছা, দেন প্লান্টি, উদ্ভিদ তো অলওয়েজ বহুকোষী, তাই কিনা? সো এরা যেহেতু উন্নত তার মানে কি এরা হচ্ছে বহুকোষী, সিম্পল। এরা হচ্ছে বহুকোষী। অ্যানিমিলিয়া এরাও বহুকোষী, সিম্পল। এরা হচ্ছে বহুকোষী। ভালো কথা। আচ্ছা, দেন কোষীয় অঙ্গাণু। তো মনোরা রাজ্যের ক্ষেত্রে আমরা পড়েছি যে এদের কোষীয় অঙ্গাণু নাই, কিন্তু শুধুমাত্র রাইবোজোম আছে। তাহলে শুধুমাত্র রাইবোজোম আছে, শুধুমাত্র
মাত্র রাইবোজোম আছে, শুধুমাত্র রাইবোজোম আছে। আর এদের কোষীয় অঙ্গাণু আছে, সকল কোষীয় অঙ্গাণু আছে, বাকি সবারই সকল কোষীয় অঙ্গাণু আছে, সিম্পল কথা। নিউক্লিয়াসের ক্ষেত্রে এদের কি বলতো, এরা হচ্ছে আদি নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা কেমন, আদি। আর এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস, সিম্পল। সো প্রকৃত নিউক্লিয়াস, দেখো আমরা কিন্তু এখন সবই পারি, সবকিছু আমরা পড়ে ফেলছি। কোষ প্রাচীর ব্যাকটেরিয়ার কিন্তু কোষ প্রাচীর আছে, ঠিক আছে। সো এদের কোষ প্রাচীর থাকে। প্রতিষ্ঠা যারা, তাদের কোষ প্রাচীর থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। এদের থাকে, হ্যাঁ, বা থাকে না, যাই বলি দুইটাই ঠিক, ঠিক আছে। কিছুতে থাকে, কিছুতে থাকে না। ফানজাই, এদের কোষ প্রাচীর থাকে, ঠিক আছে। যেমন ফানজাই মানে কি, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা, সেলুলোজ দ্বারা তৈরি। সো এদেরও কোষ প্রাচীর থাকে, কিন্তু থাকে না কার, অ্যানিমেলিয়া। আমাদের কোষ প্রাচীর নাই, একটু আগে বৈশিষ্ট্যের মধ্যে পড়েছি, তাই কিনা। আচ্ছা, দেন খাদ্য গ্রহণ পদ্ধতি, মনের রাজ্য সম্পর্কে আমরা দেখেছি, তারা হচ্ছে শোষণ করে, ফটোসিনথেসিস করে, দুইভাবে খাদ্য শোষণ করে। সো এরা হচ্ছে শোষণ অথবা ফটোসিনথেসিস। পড়ার সময় দেখেছি আমরা, তাই না, সিনথেসিস। আচ্ছা, প্রতিষ্ঠা রাজ্যের যে প্রাণীরা, তারা কিভাবে খাদ্য সংগ্রহ করে বলতো, এরাও শোষণ বা ফটোসিনথেসিস, মেইনলি ফটোসিনথেসিসই করে, যেহেতু এখানে শৈবাল আছে। তো এরা করে কি ভাইয়া, এরা হচ্ছে ফটোসিনথেসিস, এটাই মনে রাখো, তাইলেই হবে, ফটোসিনথেসিস। ফানজাই, এরা কিন্তু শোষণ ভাইয়া, বুঝতে পেরেছো। ওই যে ফানজাই মানে কি, ছত্রাকের একটা অঙ্গ আছে যার নাম হচ্ছে হোস্টোরিয়া। এই হোস্টোরিয়ামের মাধ্যমে সে অন্য একটা জীবের দেহ থেকে, তারা যেহেতু মৃতজীবী বা পরজীবী হিসেবে বাস করে, অন্য একটা প্রাণীর দেহ থেকে খাদ্যটা শোষণ করে নেয়। তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে শ্বসন। আচ্ছা, প্ল্যান্টি মানে কি, গাছপালা হচ্ছে ফটোসিনথেসিস করে, ফটোসিনথেসিস। কিন্তু অ্যানিমেলিয়া কি করে বলতো, অন্যের খাদ্যটা ভক্ষণ করে, মানে অন্যকে খাবার হিসেবে গ্রহণ করে, তার মানে কি, ভক্ষণ করে, তাই না। তো পরভোজী বা ভক্ষণ করে। অ্যানিমেলিয়া কিভাবে খাদ্য গ্রহণ করে, ভক্ষণ করে, আসলে অন্যকে খাদ্য হিসেবে গ্রহণ করে। দেন জনন পদ্ধতি, কার জনন পদ্ধতি কেমন, মনের রাজ্য সম্পর্কে আমরা পড়েছি যে এর জনন পদ্ধতি হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। এদের দ্বিবিভাজন, এর জনন পদ্ধতি হচ্ছে দ্বিবিভাজন। প্রতিষ্ঠা আমরা দেখেছি যে জনন পদ্ধতি হচ্ছে কনজুগেশন আছে, তাই কিনা। হ্যাঁ, এছাড়াও মাইটোসিস আছে, কোষ বিভাজনের মাধ্যমে এরা অযৌন জনন করে। কনজুগেশনের মাধ্যমে যৌন জনন করে, আর মাইটোসিসের মাধ্যমে অযৌন জনন করে। ফানজাই, এর হচ্ছে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এদের বংশবৃদ্ধির প্রক্রিয়াটা হচ্ছে, জনন পদ্ধতি হচ্ছে স্পোর। প্লান্টি রাজ্য, এদের কি আছে বলতো, এরা হচ্ছে যে এদেরকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। তার মানে কি, এরা হচ্ছে গ্যামিটের মাধ্যমে যৌন জনন করে, অর্থাৎ মিওসিস প্রক্রিয়া অথবা মাইটোসিস, ঠিক আছে। তো এরা কিভাবে জনন করে, মাইটোসিসের মাধ্যমে করে, মিওসিসের মাধ্যমে করে, মাইটোসিস অ্যান্ড মিওসিস, মেইনলি মিওসিস আর কি। হ্যাঁ, আচ্ছা, এদের ক্ষেত্রেও মাইটোসিস অথবা মিওসিস, মাইটোসিস অথবা মিওসিস, আশা করি বুঝেছো, মিওসিস, ঠিক আছে ভাইয়া। ওকে, ভ্রূণ গঠন, এরা ভ্রূণ গঠন করে না, কিন্তু প্ল্যান্টিতে গিয়ে দেখবা ভ্রূণ গঠন হচ্ছে। আর প্রাণী, আমরা যেহেতু সবচেয়ে উন্নত, আমরা তো ভ্রূণ গঠন করি। আচ্ছা, দেন টিস্যুতন্ত্র, এদের হচ্ছে টিস্যুতন্ত্র অনুন্নত। হ্যাঁ, আচ্ছা, অনুন্নত লিখি, কাটা না দিয়ে, এটা হচ্ছে অনুন্নত, এটা অনুন্নত। তবে প্ল্যান্টিতে গিয়ে হয়ে গেল উন্নত, এটাও উন্নত, ঠিক আছে। উদাহরণ কি বলা যায়, উদাহরণ আমরা পড়েছি অলরেডি, ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। দেন প্রতিষ্ঠা, এটা হচ্ছে অ্যামিবা। দেন ফানজাইয়ের উদাহরণ কি বলতো, ওই যে পেনিসিলিয়াম বা মাশরুম বা ইস্ট, যেটাই বলি। প্লান্টি রাজ্যের
যে উদাহরণটা সেটা কি, এটা হচ্ছে গাছপালা, তাই না? যে কোনো ধরনের গাছ হইতে পারে, গাছ, যে কোনো ধরনের গাছ। এবং অ্যানিমেলিয়া, এটা হচ্ছে মানুষ, হ্যাঁ, যে কোনো ধরনের প্রাণী, অর্থাৎ মানুষের কথা বলো, মানুষ। তো এখানে গাছ না বলে আম গাছ বলি, ঠিক আছে? ধরে নাও এটা হচ্ছে আম গাছ। তাহলে এই হচ্ছে উদাহরণ। আশা করি সবগুলা একসাথে বুঝতে পেরেছো। এবার আসো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ দেখো কিভাবে শ্রেণীবিন্যাস করা যায়। জগৎ পর্ব শ্রেণী গোত্রবর্গ, শ্রেণী বর্গগোত্র গণপ্রজাতি, জগৎ পর্ব শ্রেণী বর্গগোত্র গণপ্রজাতি, ঠিক আছে? এইভাবে আমরা ধাপে ধাপে শ্রেণীবিন্যাস করি। জগৎ পর্ব শ্রেণী বর্গগোত্র গণপ্রজাতি। তাহলে শ্রেণীবিন্যাসের মোট ধাপ কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা? ধাপ হচ্ছে 7টি ধাপ। হ্যাঁ, এখন এর মধ্যে পর্বের মধ্যে উপপর্ব থাকতে পারে, শ্রেণীর মধ্যে অধিশ্রেণী, উপশ্রেণী, এই টাইপের টার্মগুলো থাকে, ঠিক আছে? সেগুলো এখনই পড়বে না, সেগুলো হচ্ছে তোমরা আরেকটু হায়ার লেভেলে গেলে তখন পড়বা। তো আসো আমরা একটা শ্রেণীবিন্যাস দেখি আসলে। আচ্ছা, দীপন নামকরণটা আমরা একটু দেখি ফার্স্টে, তারপরে তারপরে কি শ্রেণীবিন্যাস আছে? আচ্ছা, কোথায় গেল? থামো, একটু ওয়েট করো ভাইয়া। আচ্ছা, তো এই যে হোমোসাপিয়েন্স, হোমোসাপিয়েন্স মানে কি মানুষের যে শ্রেণীবিন্যাস, সেটা যদি আমি একটু দেখাই তোমাদের, ঠিক আছে? এখানে দেখানো নাই, আমি একটু দেখাই তাহলে নিজে থেকে, ঠিক আছে? আমি যদি হোমোসাপিয়েন্সের, আচ্ছা এই যে এখানে তো দেয়া আছে হোমোসাপিয়েন্সের, আচ্ছা ঠিক আছে, হোমোসাপিয়েন্স মানে কি মানুষ, হোমোসাপিয়েন্স, এই হোমোসাপিয়েন্সের আমি হচ্ছে শ্রেণীবিন্যাস দেখতে চাই। তাহলে হোমোসাপিয়েন্স মানে তো মানুষ। আমরা কোন রাজ্য বলো তো? অবশ্যই অ্যানিমেলিয়া, তাই না? এই যে জগৎ বা রাজ্য, জগৎ মানে হচ্ছে রাজ্য। সো আমরা কোন জগৎ বা কোন রাজ্য? অবশ্যই অ্যানিমেলিয়া। একটু আগে তো আমরা পড়লাম, তাহলে অ্যানিমেলিয়া রাজ্য। দেন পর্ব কোনটা ভাইয়া? করডাটা। কেন করডাটা? কারণ আমাদের নটোকর্ড আছে, মানে ভ্রূণ অবস্থায় নটোকর্ড ছিল। তাহলে এই করডাটা কেন বলা হচ্ছে? কেন বলা হচ্ছে? কারণ জীবনের কোনো একটা দশায়, জীবনের কোনো একটা দশায়, কোনো এক দশায় নটোকর্ড ছিল, নটোকর্ড ছিল, ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে সেই নটোকর্ডটা নাই। নটোকর্ড মানে হচ্ছে একটা রডের মতো ভ্রূণ। ভ্রূণ মানে কি? ওই যে জাইগোট, ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হইলে সেটা সেটা ফার্স্টে জাইগোট হয়, এবং জাইগোটটা আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে একটা নির্দিষ্ট আকৃতি পায়, যে আকৃতিটাকে বলা হচ্ছে ভ্রূণ। যেখান থেকে আসলে আমরা তৈরি হই, ঠিক আছে? আমরা মানুষ তৈরি হয়েছি। তো এই যে ভ্রূণ, এই ভ্রূণে নটোকর্ড ছিল। যাদের নটোকর্ড থাকে তারা হচ্ছে করডাটা পর্ব, ঠিক আছে? এছাড়াও অনেকগুলো পর্ব আছে। যাদের নটোকর্ড থাকে তারা হচ্ছে এই করডাটা পর্বের অন্তর্গত। এখন আমাদের ক্ষেত্রে নটোকর্ডটা গেল কোথায়? এই যে দেখো আমাদের পেছনে মেরুদণ্ড আছে না? এই নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয় মানুষের ক্ষেত্রে, বা যারা হচ্ছে করডাটা পর্বের মধ্যে যারা হচ্ছে ভার্টিব্রাটা, তাদের ক্ষেত্রে এটা মেরুদণ্ডে পরিণত হয়, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। দেন মামালিয়া। সো করডাটা পর্বের মধ্যে আছে শ্রেণীটা হচ্ছে মামালিয়া, এবং মামালিয়া মানে হচ্ছে যারা মাতৃদুগ্ধ পান করে, ঠিক আছে? অর্থাৎ মায়ের বুকের দুধ পান করে যারা বড় হয়, মায়ের বুকের দুধ পান করে, পান করে বড় হইলে তারা হচ্ছে মামালিয়া, এবং যাদের হচ্ছে লোম আছে, লোম থাকলে তারাই হচ্ছে মামালিয়া। প্রাইমেট মানে কি? প্রাইমেট মানে হচ্ছে আঁকড়ে ধরার ক্ষমতা, হাত আছে, আঁকড়ে ধরার মতো সক্ষম হাত, আঁকড়ে ধরার মতো হাত, ধরার মতো হাত থাকলে তারাই হচ্ছে প্রাইমেট, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে হোমিনিডা। হোমিনিডা মানে কি? হোমিনিডা মানে হচ্ছে এই যে শিম্পাঞ্জি, বানরের সাথে যদি মিল থাকে তারাই হচ্ছে হোমিনিডা। আচ্ছা, তাহলে ভাইয়া হোমিনিডা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এটা ওই যে বানর, শিম্পাঞ্জি, বানর, শিম্পাঞ্জি, ঠিক আছে, এদের সাথে মিল সম্পন্ন থাকার কারণে হোমিনিডা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে তার মানে কি এই বানর, শিম্পাঞ্জি এদের গোত্র হচ্ছে হোমিনিডা। আচ্ছা, দেন হচ্ছে হোমো, দেন হচ্ছে সাপিয়েন্স। হোমো কেন? কারণ দেহের তুলনায় মস্তিষ্কের আকৃতিটা বড়, এই কারণে হোমো। এন্ড হোমো সাপিয়েন্স কেন বলা হচ্ছে? প্রজাতি হচ্ছে হোমো সাপিয়েন্স। কেন? কারণ কপাল বড়, হ্যাঁ, এবং এই মাথার খুলির যে হাড়গুলা সেগুলো কিন্তু কিছুটা পাতলা, ঠিক আছে? অন্যান্য যে প্রজাতি আছে তাদের তুলনায় পাতলা, এই কারণে এটাকে বলা হচ্ছে হোমো সাপিয়েন্স। তো আমি আর লিখে দিচ্ছি না, এটা একটু দেখে নিও, মুখে যে কথাটা বললাম তুমি একটু এখানে লিখে নিবা, ঠিক আছে? এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সো এটা একটু তোমার আয়ত্তে রাখতেই হবে, ঠিক আছে?
দ্বিপদ নামকরণ পদ্ধতি। সো দ্বিপদ নামকরণ পদ্ধতি এটা কোন বই উল্লেখ করা হয়েছে? স্পেসিস প্ল্যান্টেরাম। কার বই? ক্যারোলাস লিনিয়াস। কত সালে? 1753 সালে। বইটির রচয়িতা ক্যারোলাস লিনিয়াস, যেখানে তিনি দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। উদ্ভিদের নাম কোথায় সংরক্ষণ করা হয়? দেখো, ICBN। বি মানে হচ্ছে বোটানিক্যাল, সো বোটানিক্যাল নোমেনক্লেচার, এন্ড ICZN মানে হচ্ছে জুওলজিক্যাল নোমেনক্লেচার। ওকে, সো তোমাকে যদি বলে যে উদ্ভিদের নামকরণ করে কোন কোন হচ্ছে প্রতিষ্ঠান? ICBN। এবং যদি বলে প্রাণীর নামকরণ করেন কে? এই যে ICZN, ঠিক আছে, এই প্রতিষ্ঠানটা ইন্টারন্যাশনাল বা এই নিয়ম অনুসারে। আচ্ছা, তাহলে দ্বিপদ নামকরণের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা তোমাদের হচ্ছে কয়েকটা পদ্ধতি, 5 থেকে 7টা পদ্ধতি। তোমাকে যদি কখনো লিখতে দেয়, তোমার যাতে সেটা আয়ত্তে থাকে। আমি জানি যে এটা হয়তো তোমাদের প্রত্যেকেরই আয়ত্তে আছে, কারণ জিনিসটা ইজি। দেখো, নামকরণ এটা হচ্ছে অলওয়েজ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। যেমন বাংলাদেশের একজন তরুণ বিজ্ঞানী, যার নাম হচ্ছে সাজিদ হাওলাদার, এই টাইপের নাম, ঠিক আছে। সো সে একটা বৈজ্ঞানিক নাম ঢাকাতে পাওয়া যায় এমন একটা ব্যাঙ আবিষ্কার করছে, এবং ব্যাঙের বৈজ্ঞানিক নাম করছে জাকেরানা ঢাকা, ঠিক আছে। সো এই যে সাজিদ আলী হাওলাদার, উনি লাতিন ভাষার মতো করে, বাংলাদেশের ভাষার মতো করে না, এই যে দেখো জাকেরানা, হ্যাঁ, এই ব্যাঙের নামকরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা জাকির হোসেনের নাম অনুসারে, ঠিক আছে। সো জাকির হোসেনের নাম অনুসারে এই জাকেরানা, ঠিক আছে। সো এখানে কিন্তু জাকের কথাটা উল্লেখ করে না, জাকেরানা লাতিন ভাষার মতো করে উপস্থাপন করছে, ঠিক আছে। সো এই ইনফরমেশনটা মাঝে মাঝেই পরীক্ষা আসে, যে এই যে জাকেরানা ঢাকা, হ্যাঁ, যে বৈজ্ঞানিক নামটা জাকেরানা ঢাকা, এটা কে আবিষ্কার করছে? এই বৈজ্ঞানিক নামটা কে দিয়েছে? হচ্ছে সাজিদ আলী হাওলাদার। হ্যাঁ, সো কে দিয়েছে ভাইয়া? সাজিদ আলী হাওলাদার। এই কথাটা মনে রাখো। এবং কার নাম অনুসারে? নাম অনুসারে হচ্ছে জাকির হোসেন। কার নাম অনুসারে ভাইয়া? জাকির হোসেনের নাম অনুসারে। জাকির হোসেনের নাম অনুসারে, হোসেনের নামানুসারে। সো তোমাকে এটা পরীক্ষায় প্রশ্ন করলে তুমি ঘাবড়ায় যাবে। কেন ঘাবড়ায় যাবে বলো তো? তোমাকে যদি বলে যে জাকেরানা ঢাকা, এটা কার নাম অনুসারে, এটা হচ্ছে কে এই নামটা দিয়েছে? সো অপশনে যখন দেখবা যে জাকির হোসেন, তোমার কাছে মনে হবে কিন্তু আচ্ছা জাকির হোসেন মনে হয় এই নামটা দিয়েছে, কিন্তু জাকির হোসেনের নাম অনুসারে এই নামটা দিয়েছে হচ্ছে সাজিদ আলী হাওলাদার। এই কথাটা মাথায় রাখো, ঠিক আছে। এরপরে দেখো, বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি, ঠিক কিনা? ওকে, জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে, ইউনিক হতে হবে, অর্থাৎ একটা বৈজ্ঞানিক নামের সাথে অন্য বৈজ্ঞানিক নামের কোনো মিল থাকা যাবে না। দেন বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের। তাহলে দেখো, এখানে যে নামটা আমি লিখেছি সেটার প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি সবগুলা ছোট হাতের। এখানে ঢাকা কিন্তু বড় হাতের দেওয়া যাবে না, ডি কিন্তু বড় হাতের দেওয়া যাবে না। তাহলে প্রথম অক্ষর বড় হাতের হবে, বড় অক্ষর হবে, বাকি অক্ষরগুলা ছোট অক্ষর হবে। দ্বিতীয় অংশটি ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় অবশ্যই ইতালিক অক্ষরে লিখতে হবে। সো ইতালিক মানে কি? একটু বাঁকা বাঁকা। মুদ্রণ মানে কি? ওই যে কম্পিউটারে টাইপ করতেছো সেই সময়টাতে ইতালিক অক্ষর, ওখানে ইতালিক দিলে লেখাগুলো একটু বাঁকা বাঁকা হয়ে যায়। সো এই বাঁকা ভাবে লিখতে হবে। কিন্তু তুমি যদি হাতে লিখো, সেক্ষেত্রে গণ আর প্রজাতির নামের নিচে আলাদাভাবে দাগ দিতে হবে। তাহলে দেখো, এখানে সম্পূর্ণটা আমি দাগ দিয়ে দিছি, কিন্তু আমি যদি হোমো সাপিয়েন্স লিখি, হোমো সাপিয়েন্স, সো আমি যেহেতু হাতে লিখলাম, হাতে লেখার কারণে আমি দুইটার নিচে আলাদাভাবে দাগ দিব আবার, ঠিক আছে। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। ধরে নাও যে আমি আমার ফ্রেন্ড দুইজন মিলে না, দুইজনই কোন একটা প্রাণীর আলাদা আলাদা নাম দিলাম। এখন আমাদের দুইজনের মধ্যে কার নামটা গৃহীত হবে? যে আগে দিচ্ছে বিজ্ঞানসম্মত নাম, অবশ্যই সেটা বিজ্ঞানসম্মত হইতে হবে অবশ্যই, তাই না? সো আমি যদি আগে দিয়ে থাকি, আমার নামটা সেটা গৃহীত হবে। আচ্ছা, দেন 8 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, তার নাম প্রকাশের তারিখ সহ সাল সহ নামের প্রথম অক্ষরটা ওই বৈজ্ঞানিক নামের শেষে অ্যাটাচ করতে হবে। যেমন আমি যদি বলি অরিজা সাটিভা,
অরিজা বানান কি ভুল হইলো কিনা। আচ্ছা, অরিজা সাটিভা, একটু পরে আমি দেখতেছি। ঠিক আছে, এই যে এখানে আছে, ভুল হয়েছে দেখছো। আচ্ছা, এখানে হচ্ছে অরিজা, জাস্ট এ হবে। সো অরিজা সাটিভা। সো এই অরিজা সাটিভা কে দিয়েছে, কোন বিজ্ঞানী? বিজ্ঞানী লিনিয়াস। সো এল দিলাম, দিয়ে কমা দিয়ে এল দেওয়ার পরে ডট দিলাম, ডট অর্থ লিনিয়াস, এবং কমা দেওয়ার পরে এখানে কত সাল, 1758। সো 1758 আমি অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে, এই কথাটা বলা আছে। তাহলে এটা হচ্ছে 8 নম্বর নিয়ম। বিভিন্ন বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, বৈজ্ঞানিক নামগুলো তোমার মাথায় রাখতে হবে। যেমন গোল আলু হচ্ছে সোলানম টিউবারোসম। সো টিউবার, আলুর যে কাণ্ড সেটাকে বলা হয় টিউবার। ঠিক আছে, সো সেখান থেকে আমার মনে থাকে সোলানম টিউবারোসম। আচ্ছা, অ্যালিয়াম কেপা হচ্ছে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম। এই কয়টা বৈজ্ঞানিক নাম একদম ঠাডা মুখস্থ করে ফেলতে হবে, কিচ্ছু করার নাই। আচ্ছা, দেন ধান হচ্ছে অরাইজা সাটিভা, গম হচ্ছে টিটিকাম আইস্টিভাম, ভুট্টা জিয়ামায়াস, পাট হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, আম মানগিফেরা ইন্ডিকা, এই ম্যানগো থেকে মনে রাখতে পারো, মানগিফেরা ইন্ডিকা। আর্টোকার্পা সিটারোফিলাস হচ্ছে কাঁঠাল, শাপলা হচ্ছে নিমফিয়া নৌচালি, জবা হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস, হাইড্রা হচ্ছে হাইড্রা ভালগারিস। আচ্ছা, দেন হচ্ছে এই যে আরশোলা, আরশোলা দেখলে তো অনেক মেয়েরাই আসলে ভয় পায়। তো এটার বৈজ্ঞানিক নাম আমার এইভাবে মনে থাকতো যে আরশোলা দেখে যেমন সবাই ভয় পায়, এই পেরি প্ল্যানেটা, এই যে প্ল্যানেট নামের মধ্যে কি আছে, প্ল্যানেট। সো প্ল্যানেটের মধ্যে যে আমেরিকা দেশটা আছে, এই আমেরিকা দেশটাকে দেখেও কিন্তু অনেকে ভয় পায়। ঠিক আছে, সো আরশোলা পেরি প্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, গৃহমাছি মুস্কা ডোমেস্টিকা। হ্যাঁ, সো যেহেতু গৃহপালিত পশুকে কি বলা হয়, ডোমেস্টিক এনিমাল। সো এখানে ডোমেস্টিকা মুস্কা ডোমেস্টিকা। ইলিশ হচ্ছে টেনুয়ালোসা ইলিশা, নামের মধ্যে ইলিশ বিষয়টা আছে। কোনো ব্যাং, এটা হচ্ছে, আমি এটা মনে রাখতাম বুফো মেলানোস্টিকটাস, বুফো মেলানোস্টিকটাস, কিন্তু এখানে আছে দুট্টা ফাইরিনাস। হ্যাঁ, দুট্টা ফাইরিনাস মেলানোস্টিকটাস। দোয়েল হচ্ছে কপসিকাস সালারিস, কবুতর কুলুম্বা লিভিয়া, রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগিস, এবং যদি বলে সিংহ প্যান্থেরা লিও। ওকে, ঠিক আছে, আসো আমরা কিছু এমসিকিউ সলভ করি। আমাদের অধ্যায়টা কিন্তু শেষ, অধ্যায়টা ছোট ছিল, এবং এখানে যে ইনফরমেশনগুলো আমি বলেছি সেগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু হবে। ঠিক আছে, সো এমসিকিউগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে যা পড়িয়েছি এর মধ্যে থেকে প্রশ্ন হবে। তাহলে উদ্ভিদ বলছে, উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কে প্রণয়ন করে, আইসিবিএন। আচ্ছা, অ্যাপিস ইন্ডিকা নিচের কোনটির বৈজ্ঞানিক নাম? তো অ্যাপিস ইন্ডিকা কিসের, মৌমাছি, একটু আগে দেখলাম, তাই না? ওই বৈজ্ঞানিক নামটা অন্তত মুখস্থ রাখতে হবে। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কোনটা? দোয়েল পাখি হচ্ছে যে কপসিকাস সালারিস। দেন কোন বিজ্ঞানী সঠিক বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লেখা হয় নাই? আচ্ছা, হোমো সাপিয়েন্স কপসিকাস সাউল, এই যে এটা লেখা হয় না কেন? এটা বড় হাতের আছে, এটাও বড় হাতের আছে। ঠিক আছে, গ নাম্বার। ঠিক আছে, নিচের কোনটি প্রোক্যারিওটিক জীব? প্রোক্যারিওটিক জীব হচ্ছে, প্রো মান হচ্ছে আদি, সো নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, এরা কিন্তু প্রোক্যারিওটিক। এখানে ভুল আছে, আমিবা হচ্ছে ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক বলছে, এটা অ্যান্সারটা হবে নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে। আচ্ছা, প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটা? জীববিজ্ঞান। নিচের কোনটি সঠিক? শারীরবিদ্যায় রেচন নিয়ে আলোচনা করা হয়। আমরা দেখেছি যে রেচন, সালোক সংশ্লেষণ, শ্বসন, এগুলা কোথায় আলোচনা করা হয়? শারীরবিদ্যায় আলোচনা করা হয়। ঠিক আছে ভাইয়া, ওকে। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়? তো অঙ্গ প্রত্যঙ্গের রাসায়নিক কার্য কি? দেখো, হিস্টোলজি, হিস্টোলজি মানে টিস্যু, টিস্যু এখানে উল্লেখ করা নাই। ফিজিওলজি, আচ্ছা, সাইটোলজি, সাইটো মানে হচ্ছে কোষ, মরফোলজি মানে হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গের রাসায়নিক কার্যাদি, ঠিক আছে, রাসায়নিক কার্যাদি, এটা কোথায়? ফিজিওলজিতে। হ্যাঁ, যেমন হচ্ছে রেচন, শ্বসন। তাহলে এই যে জৈব রাসায়নিক যে কার্যাদি, সেটা কোথায় হচ্ছে? কোথায় আলোচনা করব আমরা? শারীরবিদ্যাতে, ফিজিওলজিতে, তাই না? সো অ্যান্সারটা হচ্ছে ফিজিওলজি। ঠিক আছে। আচ্ছা, শ্বসন রেচন, এই যে দেখো, শারীরবিদ্যা বা ফিজিওলজি। ঠিক আছে, এটা হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? তো বায়ুবিদ্যা তো না, বিবর্তনবিদ্যা, প্রাণ রসায়ন, জীব প্রযুক্তি। আচ্ছা, প্রাণীর বিবর্তন হচ্ছে বিবর্তন বিদ্যাই হবে। ঠিক আছে। নিচের কোনটি এন্ডোক্রাইনোলজি? হরমোন পড়েছি কতবার। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, নিচের কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? তো ওই যে ফলিত শাখা,
এগুলো আর না বলি, কারণ এগুলো আমি পড়িয়েছি। যে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা, ওই যে ছন্দ দিয়েছে, ছন্দ থেকে মনে রাখবা। ঠিক আছে, যে জীবজগৎ সুশৃঙ্খলভাবে জানতে পারা যায় শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমির মাধ্যমে। মামালিয়া হচ্ছে বিড়াল। মামালিয়া মানে কি? স্তন্যপায়ী। তো বিড়াল, বিড়াল কি করে? স্তন্যপায়ী না? বিড়াল হচ্ছে মায়ের বুকের দুধ খায়, সিম্পলি দেখলেই বোঝা যায়। ঠিক আছে ভাইয়া। দেন আর্কিগোনিয়েট কোনটা? আর্টোকার্পাস। সো আর্কিগোনিয়েট কারা, এটা তোমার জানতে হবে। আর্কিগোনিয়েট হচ্ছে যারা হচ্ছে প্ল্যান্টি আছে। সো এখানে কি হচ্ছে তাহলে? আর্টোকার্পাস, সিম্পলি। ওকে। দেন কোনটি মনের রাজ্য? নীরব সবুজ শৈবাল। ঠিক আছে। দ্বিপদ নামকরণ পদ্ধতি উদ্ভিদের বলছে, তার মানে কি? আইসিবিএন। আচ্ছা, এগুলো আবার চলে আসছে, আবার রিপিট হয়েছে। যাই হোক, আমরা সামনের দিকে যাই। ওকে। নিচের কোনটি প্রোক্যারিওটিক? আচ্ছা, এটা ভুল চলে আসছে। যাই হোক, এই শেষের এমসিকিউগুলো আবার চলে আসছে, রিপিট হয়েছে। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি এই অধ্যায়টা শেষ করেছি। এই অধ্যায়ের যা কিছু পড়া প্রয়োজন সবকিছু কিন্তু আমরা কাভার করেছি। তো এরপরে তোমরা কোন ভিডিওটা চাচ্ছ বা কোন অধ্যায়টা ওয়ান শট ক্লাস চাচ্ছ, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। কমেন্টে জানালে আমি কিন্তু সেই ওয়ান শট ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।